পুলিশ কি সাধারণ মানুষের পুলিশ? অ্যারেস্টিং দ্য মুভমেন্টস, এই অ্যারেস্টের পাওয়ার কিন্তু দেখুন একমাত্র রাষ্ট্রযন্ত্রের কাছে পুলিশেরই আছে। কন্ট্রাক্টর এবং স্মাগলার, উড স্মাগলার রীতিমতো এক্সটর্শন করতো না দাঁড়িয়ে থেকে। এরকমও দেখেছি কাকড়াঝোড়ে আপনার কন্ট্রাক্টরের পিচ দিয়ে রাস্তা তৈরি করার মেশিন, সেটাকে ওরা জ্বালিয়ে দিয়েছে আচ্ছা। এবং তারপরে কন্ট্রাক্টর বাধ্য হয়েছে ওদের কাছে সারেন্ডার করতে। ওখান থেকে একটা চিৎকার এলো, কে? সোর্সের বলার কথা, কোড ওয়ার্ডটা হচ্ছে ভাল্লুক। সোর্স তো বলে দিয়ে চলে গেছেন, কিন্তু সুপিরিয়র অফিসার তিনি তো বাঙালি নন, তিনি উচ্চারণ করলেন ভল্লু। এর উত্তরটা হলো গুলি। দুম দুম করে গুলি শুরু হলো। মাওবাদীদের মেরুদণ্ডটা ভেঙে গেছে। অমিত শাহজি বলেছিলেন যে 2026-এর 31 মার্চ শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না, কিন্তু অনেকটাই যে ওরা দুর্বল হয়ে গেছে এটা ঘটনা। রাজনৈতিক ঘটনাগুলো কোনো চ্যালেঞ্জই নয়। পুলিশ ডেফিনেটলি ওই জমি ভরাট হওয়ার থেকে যখন কোনো রাজনৈতিক নেতাও পয়সা নেয় তো তার কথা শুনবে, কারণ রাজনৈতিক নেতা কিন্তু এটা সবসময় বলতেই পারে, ওই দেখো পুলিশ টাকা নিচ্ছে। বারাসত আমি যখন এসডিপিও ছিলাম 2002 সালে, একটি সুস্থ সবল ছেলে, সে বারাসত কলেজ থেকে সন্ধ্যাবেলা আর বাড়ি ফিরল না। আপনি যখনই সাইবার ক্রাইম হবে আপনি 1930-তে ফোন করবেন, ওরা সঙ্গে সঙ্গে আপনাকে রেসপন্ড করবে। আর তাছাড়া cybercrime.gov.in আপনি মেলও করতে পারেন। আপনি দেখবেন কনস্টেবল বাইট দিচ্ছে টিভির সামনে, কী করবেন আপনি? তাকে সাসপেন্ড করবেন। কতজনকে সাসপেন্ড করবেন এরমভাবে? তো ঠকবাজতে গাও উজাড় হয়ে যাবে। এসপি যেখানে দিতে পারে না এসপি দিয়ে দিচ্ছেন, এসপি দিচ্ছেন না তো অ্যাডিশনাল এসপি ডিএসপিরা দিয়ে দিচ্ছে স্পটে দাঁড়িয়ে। তো একটা লোক তো থাকতে হবে, প্রত্যেক জেলায় একটা লোক থাকুক, প্রত্যেক হেডকোয়ার্টারে একটা লোক থাকুক, একটা টিম থাকুক 2-3টে লোকের বাই সেফড, যে তিনি যে কোনো সিরিয়াস ঘটনা ঘটলে হি উইল বি দ্য স্পোক্স পার্সন। বেশি বেশি যদি মমতা ব্যানার্জিকে বলেন, ওনার নীতি, ওনার কার্যপদ্ধতি ইত্যাদি সেগুলোর মধ্যে না গিয়ে আমি এটুকু বলতে পারি, অনেক বেশি পাশের ঘরের মেয়ের মতন উনি ছিলেন। কেন্দ্রে যে দলের সরকার, রাজ্যে সেই দলের সরকার নেই, সেক্ষেত্রে পুলিশে বা আমলাদের মধ্যে ব্যাপক একটা রদবদল হচ্ছে। এইটা আপনি কিভাবে দেখেন? মানে এটা হওয়া উচিত না উচিত না? আমি এইভাবে বলবো না। আমি প্রথমে একটা জিনিস বলি যে নমস্কার, গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথার আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই পর্বে আমাদের অতিথি প্রাক্তন পুলিশ কর্তা শ্রী কল্যাণ মুখোপাধ্যায়, যার সুদীর্ঘ জীবনে বহু অভিজ্ঞতা, বহু কাহিনী, সেগুলো আমরা শুনবো, তার কাছ থেকে অনেক কিছু জানবো, তার অভিজ্ঞতার ভাগিদার হব। নমস্কার কল্যাণবাবু। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে সময় করে আসার জন্য। আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে, কারণ আপনার জীবন মানে কর্মজীবনটা মানে বর্ণময় যাকে বলে, নানান রকম রাজনৈতিক কর্মকাণ্ড ঘটেছে আপনার সময়কালে। ওইসব বিষয় নিয়ে আমরা তো আলোচনা করবই বিশদে, কারণ তার মধ্যে অনেক ইন্টারেস্টিং সব ঘটনা রয়েছে। কিন্তু সবার আগে আমি একটু প্রথম দিকে ফিরে যাব। পুলিশ ট্রেনিং নিয়ে আমার কিছু কৌতূহল আছে, কারণ এই ট্রেনিংয়ে মানুষের সঙ্গে কিভাবে পুলিশ ব্যবহার করবে, মানে কি ধরনের ব্যবহার করলে মানুষ সহজভাবে পুলিশের কাছে আসতে পারবে বা তাদের অ্যাপ্রোচ করতে পারবে, এই বিষয়ে কিছু শেখানো হয় ট্রেনিংয়ের সময়? একটু পেছন দিকে যাই। পুলিশটা শুরু হয়েছিল বেসিক্যালি ব্রিটিশ আমলে। এবার ব্রিটিশদের উদ্দেশ্যটা কী ছিল আপনাকে বুঝতে হবে। ব্রিটিশের উদ্দেশ্যটা ছিল যে ভারতবাসীকে শাসন করা, কিন্তু তারা ছিল সংখ্যায় খুব কম। তাই এমন একটা বাহিনী দরকার ছিল যারা ভারতীয় সমাজ থেকে নিজেদেরকে দূরে থাকবে বা দূরে রাখতে হবে তাদেরকে। সোজা কথা ইংরেজিতে যেটাকে বলি অ্যালিয়েনেট করা। আপনি বলুন, এক ঝাঁক তরুণ ছেলেকে ব্যারাকপুরে নিয়ে এসে প্রথম দিন বিকেলবেলা লিটারেলি ছোট ছোট অ্যালুমিনিয়ামের বাটি বসিয়ে চুলটাকে বাটি ছাট করে দিয়ে ছেড়ে দেওয়ার কি মানে? একটাই অর্থ খুঁজে পাওয়া যায়, সেটা হচ্ছে এরা যখন ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে চা খেতে বেরোবে তখন এদের দিকে লোকে তাকাবে যে ও এরা পুলিশ, মানে আমরা নই, আমাদের লোক নয়, এবং তারাও ভাববে যে আমরা ওদের থেকে আলাদা।
এবং পুরো ট্রেনিং পদ্ধতিটা জুড়েই কিন্তু এইটাই ছিল, যাতে খুব সহজে অথচ খুব সন্তর্পণে পুলিশকে মানুষের প্রতি বিরূপ করে রাখা যায়। কারণ পুলিশ যদি মানুষের প্রতি দরদি হয়ে যায় তাহলে তো ব্রিটিশরা শাসনই করতে পারবে না। আনফর্চুনেটলি যেটা হলো সেটা ভারী মজার একটা ছোট্ট গল্প বলি, আমি নাম বলছি না। 15ই আগস্ট সন্ধ্যেবেলা এলাহাবাদের তীরে একটা বিরাট জনসভা হচ্ছে, সেখানে ভারতের তাবর তাবর নেতারা রয়েছেন। তার মধ্যে এক অত্যন্ত বিখ্যাত নেতা উঠে দাঁড়িয়ে বললেন, কাল পর্যন্ত আমরা ছিলাম ব্রিটিশদের পরাধীন, আজ কিন্তু আমরা স্বাধীন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে স্বাধীন হওয়া মানে কি। এইবার ওই লক্ষ লক্ষ লোক একে অপরের দিকে তাকাচ্ছে, ভাবছে যে সেই তো পোড়া রুটি খাবো বাড়ি গিয়ে, তফাতটা কি কালকের সন্দেশ থেকে আজকের। নেতাও ভাবছেন যে কি তফাত। হঠাৎ উনি দেখলেন স্টেজে তদানীন্তন অখণ্ড উত্তরপ্রদেশের ডিজি বসে আছেন, ডিজি পুলিশ। উনি ওনার দিকে হাত দিকে বললেন, এই যে দেখুন, এই যে পুলিশ কাল পর্যন্ত ছিল ব্রিটিশের আন্ডারে, আজ থেকে আমাদের আন্ডারে। তো ওই লিগাসিটা কিন্তু আমরা বয়ে নিয়ে যাচ্ছিলাম। একটু তো এদিক ওদিক মেকআপ হচ্ছিল, একটা ফেস লিফট হচ্ছিল, সেটা ঠিক আছে, কিন্তু সত্যিকারের ট্রেনিংয়ের খোল নলছেতে একটা চেঞ্জ আনার চেষ্টা হলো বোধহয় 2020 সালে প্রথম, যখন পুলিশের ট্রেনিংয়ের মধ্যে জোরালোভাবে এমপ্যাথি টু পাবলিক এটা ঢোকানো হলো, সহমর্মিতা। এবং যখনই এটা এনপিএ বা ন্যাশনাল পুলিশ একাডেমিতে শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে বিভিন্ন স্টেট বিভিন্ন ধরনের প্রোগ্রাম শুরু করলো, যার মধ্যে এমপ্যাথিটা একটা মেন জিনিস হয়ে দাঁড়ালো। ইমোশনাল ইন্টেলিজেন্স এলো, ইআই, দেন সফট স্কিলস কিছু কিছু শেখানো হলো। তার ফলে এখন যে ট্রেনিং মডিউলটা আছে এই মুহূর্তে বিভিন্ন রাজ্যে এবং আমাদের দেশের পুলিশ ট্রেনিংয়ে, সেখানে কিন্তু অনেকটাই পাবলিকের সঙ্গে ঠিক কীরকম ব্যবহার করা উচিত বা পাবলিক কী প্রত্যাশা করে সেটা কিন্তু এই ট্রেনিংয়ের মধ্যে কিন্তু এখন আছে। ফরচুনেটলি হয়তো ভবিষ্যতে আরও বাড়বে। এটা একটা একটা দিক বললেন আপনি, কিন্তু তবুও মানে ধরুন যখন জনসাধারণ কোনো অন্যায়ের সম্মুখীন হয়, মানে খুব স্বাভাবিকভাবে তাদের মানে মুখ থেকে বেরিয়ে আসে যে আমার সঙ্গে এরকম করছে, আমি কিন্তু পুলিশে যাব। এরকম হয় না? যখন একদমই। কোনো অন্যায়ের শিকার হচ্ছে কেউ, সাথে সাথে বলে আমি পুলিশে যাব। কিন্তু আবার সঙ্গে এটাও মনে হয় তাদের, কিন্তু পুলিশ তো ক্ষমতাবানদের পুলিশ। পুলিশ কি সাধারণ মানুষের পুলিশ? আমি এই প্রশ্নটা দুটো ভাগ করি। একটা জায়গায় দেখুন, মানুষ, আমি মনে করি যেটা হারাতে সবচেয়ে বেশি ভয় পায়, ধন সম্পদ টাকা পয়সা আত্মীয় স্বজন নয়, তার চলাফেরার স্বাধীনতা। আপনি যদি যে কোনো একটা লোককে বলেন আপনাকে সব দেবো, খাবার দেবো, পয়সা দেবো, টাকা পয়সা দেবো, সমস্ত কিছু দেবো, কিন্তু আপনি একটা ঘরের মধ্যে থাকুন 1 মাস, দেখবেন সে বিদ্রোহ করবে। এই যে চলাফেরার স্বাধীনতা আটকে দেওয়া যেতে পারে, অর্থাৎ অ্যারেস্টিং দ্য মুভমেন্টস, এই অ্যারেস্টের পাওয়ার কিন্তু দেখুন একমাত্র রাষ্ট্রযন্ত্রের কাছে পুলিশেরই আছে। তাই স্বাভাবিকভাবেই যখন আমার সহকর্মীরা বলতো পুলিশকে আর মানুষ কেন ভালোবাসছে না, পুলিশকে তো ভালোবাসতেই পারে, পুলিশ এত ভালো কাজ করে, আমি বলেছিলাম বা এখনও বলি যে না, কারণ তোমার হাতেই সেই ক্ষমতা আছে যে ক্ষমতা কোনো মানুষ সারা জীবন পছন্দ করে না। মনে করে দেখো, ক্লাসে ছোটোবেলায় তোমাকে ক্লাসের কোণে দাঁড় করিয়ে রাখা হতো, বাড়িতে বাবা মা তোমাকে বলতো আজ সারাদিন ঘরে বন্দি থাকবি। অর্থাৎ অ্যারেস্টিংয়ের পাওয়ারটা কেউ কোনোদিন মানবে না, অর্থাৎ পুলিশকে কোনোদিনই কেউ ভালো ভাববে না। কিন্তু উল্টো দিকে এবার আপনার প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে মানুষ বিপদে পড়লে কিন্তু জানে একমাত্র রাষ্ট্রযন্ত্রের সেই হাতিয়ার তার হাতের কাছে আছে, যেটা পুলিশ, যার কাছে সে যেতে পারে। 24 ঘন্টা থানার দরজা খোলা সবসময়, এবং সেখানে গিয়ে সে দাঁড়াতে পারে, বলতে পারে। এবং এইটার জন্যই কিন্তু পুলিশকে অনেক বেশি সংবেদনশীল হতে হবে, যে আমার কাছে যখন মানুষ এসে পৌঁছচ্ছে তখন কিন্তু সে কিছু না কিছু প্রত্যাশা করে আসছে। দেখুন, কোনো জিনিস আপনার যদি চুরি যায়, আপনার মোবাইল হারিয়ে গেল, আপনি থানায় গেলেন, আপনি জানেন কিন্তু 90% চান্স যে ওই মোবাইল আমি ফেরত পাবো না। তাহলে কিসের প্রত্যাশায় যান? মোবাইলটার নয়, আপনি প্রত্যাশায় যান যে ওই দিকের মানুষটা, অফিসারটা বলুক এ কি সত্যি, তাহলে তো অনেক কিছু চলে গেল, আপনার মেমোরি ক্লাউডে ছিল কি। এইটুকু কনসার্ন কিন্তু এক ধরনের এমপ্যাথির জন্ম দেয়, ব্যথী হতে পারে। ওই উল্টো দিকের মানুষটা সঙ্গে সঙ্গে পুলিশকে কিন্তু আপন করে নিতে সাহায্য, মানে নিজেকে মেনে নিতে পারে যে হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন সেটা হচ্ছে না। আগেও যে খুব বেশি হতো আমি সেটা বলবো না, কিন্তু এখনও কিন্তু সেই জায়গায় পুলিশ পৌঁছতে পারেনি। তাই যেখানে যেখানে পুলিশ সেখানে পৌঁছয়, জানেন তো আমাদেরকে শুনতে হয়, আপনি কেন পুলিশ হলেন? এই বাক্যবন্ধটা যতবার আমি শুনেছি ততবার আমার খারাপ লেগেছে, যে কেন এটা বলা হয় না যে আপনিও পুলিশ হলেন।
বলা হয় আপনি কেন, তার মানে সমস্ত বাকি পুলিশ অফিসারদেরকে মানুষ কিন্তু অপছন্দ করছে আমাকে ছাড়া। আমি তো ওই শ্রেণীর থেকে আলাদা নই, আমিও তো পুলিশ। তো আমার সহকর্মীরা নিশ্চয়ই কখনো কখনো ক্ষমতা, কখনো কখনো সময়ের অভাব, কখনো কখনো রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হয়েই হোক, যাই হোক, যে ব্যবহার তার করা দরকার সামনের মানুষটাকে, সেই ব্যবহার থেকে একটা ব্যতিচার হয়। তো সেখান থেকে তো মানুষের একটা ক্ষোভ, একটা রোষ জন্মাই। আর জানবেন, আহ, একটা মানুষের সুন্দর মুখের যদি একটা জায়গায় একটা ক্ষত থাকে, ক্ষতটার দিকেই চোখটা বেশি চোখটা যায়, বাঁধা পড়ে। গোটাটার দিকে নয়। তো সেইটাই চলে আর কি, সমাজের যা নিয়ম। আপনি যেমন বললেন অনেকে আপনাকে প্রশ্ন করে আপনি কেন পুলিশ হলেন, আমি একটু অন্যভাবে প্রশ্ন করি আপনি কিভাবে পুলিশ হলেন? ওমা, সে বাড়ি মজা। আমি সবসময়ই বাই ক্যারেক্টার ডেডিকেটেড টু মাই মেন্টার। একটা সময় আমার বাবা মেন্টার ছিলেন, সেখান থেকে আমি মাধ্যমিকে 5th হই। বাবা তারপরে খুব তাড়াতাড়ি মারা যান, তার 2-3 বছরের মধ্যে। জীবনের একটা সময়ে আমার একজন মেন্টর ছিলেন, তিনি এখন নেই, একজন ডাক্তার। কথায় কথায় হঠাৎ উনি একদিন আমাকে বললেন, জানিস তো, আমার খুব শখ ছিল WBCS অফিসার হওয়ার। তো আমি বললাম দেখি। গিয়ে দেখলাম যে ওইবারই লাস্ট চান্স আমার দেওয়ার বয়স অনুযায়ী। তো পরীক্ষাটা দিলাম। পরীক্ষাটা দেওয়ার পরে গোটা বেঙ্গলের মধ্যে বি গ্রুপে, পুলিশের গ্রুপে একজনই সেবা সিলেক্ট হয়েছিল, সেটা আমি। আমার পুরো ট্রেনিং হচ্ছে একা। সুতরাং বলতে পারেন যে পুলিশ হবার স্বাদ, সাধনা, বাসনা কিচ্ছু আমার ছিল না। ওই ভদ্রলোক বললেন, আর আমি বললাম না আপনাকে, আমি মেন্টরকে হ্যাপি করার মতন একজন মানুষ। ইফ সামবডি ইজ মাই মেন্টর, আই অ্যাকসেপ্ট ইট, তাহলে আমি তার আনন্দের জন্য যা খুশি করতে পারি। তো হয়ে গেলাম পুলিশ। আচ্ছা, প্রথম পোস্টিং কোথায় এবং কি কোন পজিশনে? ট্রেনিং তো হলো ব্যারাকপুরে। হুম। ট্রেনিং হওয়ার পরেই আমার প্রবেশন শুরু হলো মেদিনীপুরে। মেদিনীপুরের প্রবেশনটা চললো যতদূর আমার মনে পড়ছে 6-7 মাস বোধহয়। তারপরে আমার পোস্টিং হলো ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস ব্যাটালিয়নে, খড়গপুরে। কিন্তু ওখান থেকে এসপি বোধহয় 10-12 দিনের মধ্যে আমাকে তুলে নিয়ে এলেন। এসপি অখণ্ড মেদিনীপুর তুলে নিয়ে এসে উনি আমাকে পশ্চিমবঙ্গে প্রথম ডিএসপি অপারেশন, আচ্ছা। এই পোস্টটা শুরুই হয়েছিল, এবং সেখানে প্রথম পোস্টিং হয়েছিল আমার। তখন একটাই ডিএসপি অপারেশন ছিল গোটা পশ্চিম মেদিনীপুরের জন্যই শুধু। এখন অনেক ডিএসপি অপারেশন আছে বিভিন্ন জেলায়, কিন্তু আমি হচ্ছে প্রথম ডিএসপি অপারেশন। তো আপনি বলতে পারেন এফেক্টিভ পোস্টিং আমার হচ্ছে ডিএসপি অপারেশন হিসেবে। এটা জব রোলটা কি ডিএসপি হ্যাঁ, অপারেশন? ডিএসপি অপারেশন জবটা ভারী মজার। আপনি জব রোলটা এখনও দেখেন গভর্নমেন্ট অর্ডারে, ওয়েবসাইটে অ্যাভেলেবেল। প্রথম লাইনটাই লেখা আছে যে ডিএসপি অপারেশনের কাজ হচ্ছে ইন্টেলিজেন্স কালেক্ট করা, আচ্ছা। এবং তার ওপরে কোনো অ্যাডিশনাল এসপি নয়, তিনি সরাসরি এসপিকে, এসপির প্রতি দায়বদ্ধ। এসপি কি উত্তর দেবেন, এবং এসপি তাকে কাজে লাগাবেন গোটা জেলা জুড়ে যেখানে খুশি। তো আমার তখন মূলত কাজটা ছিল সেই সময় আপনার এই মাওয়িস্টরা ছিল না, তার বদলে পিপলস গ্রুপ বা এরকম ছোট ছোট কিছু নকশালরা ছিল, এবং কিছু আরবান নকশালস মেদিনীপুরে, ঝাড়খণ্ড, ঝাড়গ্রাম ইত্যাদি জায়গায় কাজ করতেন। তাদেরকে সম্বন্ধে ইনফরমেশন নেওয়া তাদের সম্বন্ধে, এবং সেইগুলো এসপিকে ঠিক ঠিক সময়ে জানানো, এইটা ছিল আমার তখনকার কাজ। এই যে ইন্টেলিজেন্স কালেক্ট করা, এগুলি পদ্ধতিটা কি? সেই সময় তো ইন্টারনেট ছিল না, বা না, আর এত মোবাইল ফোনই ছিল না। মোবাইল ফোনই ছিল না, মানে কিভাবে করা হয় কাজটা? আমি একটা ছোট গল্প বলে দেখি এটা। ওই সময় ঝাড়খণ্ড মুভমেন্ট হচ্ছিল, ঝাড়খণ্ড রাজ্য হয়নি। হুম। জেকেপি তখন খুব স্ট্রং। জামমনি বলে একটা থানা আছে ঝাড়গ্রাম সাব ডিভিশনে, সেই থানার 13টা গ্রাম ওরা ঘোষণা করেছিল যে এই 13টা গ্রাম পশ্চিমবাংলায় নেই। দেবদারু পাতার গেট বানিয়ে ওরা লিখে রেখেছিল যে আপনি ঝাড়খণ্ড রাজ্যে স্বাগত, এবং ওখানে পশ্চিমবঙ্গ পুলিশকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। ঢুকলেই ইট পাটকেল, মারামারি ইত্যাদি, কিছুতেই ঢুকতে দেওয়া হচ্ছিল না। তো আমার প্রথম টাস্ক দিয়েছিলেন দেবকুমার বাসু এসপি সাহেব, যে তুমি ওই 13টা গ্রামকে আমাদের পুলিশের উপরে আস্থা ফিরিয়ে নিয়ে এসো। তোমাকে আমরা কোনো সিকিউরিটি গার্ড দেবো না, তোমাকে কোনো আর্মস ক্যারি করতে দেবো না, কারণ ওরা তোমার আর্মস কেড়ে নিতে পারে। তুমি গ্রামে গ্রামে যাবে এবং এটা করবে। এবার আমি একটা গ্রাম গেলাম, 2টো গ্রাম গেলাম, কেউ কথাই শুনে না আমার। পুলিশের গাড়িটা বাইরে রেখে গেলাম। আলটিমেটলি একটি লোককে পেলাম যে ঝাড়খণ্ড পার্টি করে, ওখানে ভীষণ সবাই মানে, কিন্তু সে বাঙালি, বাবু বোস। তিনিও মারা গেছেন। বাবু বোসকে গিয়ে আমি বললাম যে দেখুন, আমার তো চাকরি থাকবে না। উনি বললেন ঠিক আছে, এই গ্রামটায় যান,
মামুর্দা ভিলেজ, মামুর্দা গ্রাম, একদম কঠিন যে ঝাড়খণ্ড পার্টির জায়গা। বুদ্ধেশ্বর টুডু ওকে বলে দিলেন যে ও গিয়ে বসুক, সাহেব গিয়ে বসবেন, আপনাদের সঙ্গে কথা বলুক, দেখুন আপনারা না শুনবেন না শুনবেন। সেই শুরু হলো আমার ইন্টেলিজেন্স কালেকশন। ওখান থেকে একটা দুটো করে আস্তে 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 ওই 13টা গ্রাম আমাকে বলা হয়েছিল 3 মাসের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে, আমি পারিনি, মাস 6 লেগেছিল। বাট 6 মাস বাদে অফিসিয়ালি 13টা গ্রাম বলেছিল যে না ঠিক আছে, পশ্চিমবঙ্গের প্রশাসন আমরা মেনে নিচ্ছি। আপনি তো মাওবাদী অধ্যুষিত এলাকাতেও কাজ করেছেন এবং বারবার বারবার করেছেন এবং অনেক রেকর্ড আছে আপনার। সেই ঘটনাগুলো শোনার আগে আপনার এই অভিজ্ঞতা, এই যে এই এলাকায় কাজ করার অভিজ্ঞতা থেকে মাওবাদীদের হাতে এত অত্যাধুনিক অস্ত্র কেনার টাকা আসে কোথা থেকে বলে আপনার মনে হয়? প্রথম এবং প্রধানত এদের টাকাগুলো আসতো তখন যে আমাদের যে প্রমোটাররা থাকতো, কাঠ চোর বা স্মাগলাররা থাকতো জঙ্গল থেকে, রাস্তা বানাতো যারা কন্ট্রাক্টর, প্রমোটার বলতে আমি বাড়িঘর তোর বলছি না, এই ধরনের কন্ট্রাক্টর এবং উড স্মাগলার ইত্যাদি, তাদেরকে ওরা এক্সপ্লয়েট করতো। কারণ তাদের কাজটাও ছিল 2 নম্বরই, যে কন্ট্রাক্টর রাস্তা বানাবে, সে সেখান থেকে অনেক টাকা রোজগার করে, সেখান থেকে এরা নিত। এটা গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে যে কিছু ইনসার্জেন্সি গ্রুপ তাদেরকে কিন্তু হেল্প করতো নর্থ ইস্ট রিজিয়নে, নেপাল বা নেপালের কাছাকাছি যে সমস্ত জায়গাগুলো ছিল সেই সমস্ত জায়গায়, সেখান থেকেও করতো। অভিযোগ অনেকবারই এসছে যে বিদেশ থেকে নাকি টাকা বা অস্ত্র আসতো, যদিও আমার 3-4 বার ওই এলাকায় কাজ করার সূত্রে আমি এরকম ধরনের কোনো সরাসরি প্রমাণ পাইনি। তবে এই যে দুটো বললাম, এই দুটো চ্যানেল থেকে কিন্তু ওদের অর্থ আসতো, অস্ত্র আসতো, এবং ওই অর্থ দিয়ে ওরা অস্ত্র কিনতো বা অস্ত্র বানাতো ওরা। এটাকে ওরা জোর করে ওদের থেকে টাকা নিত না? অবশ্যই কন্ট্রাক্টর এবং স্মাগলার, উড স্মাগলার রীতিমতো এক্সটর্শন করতো না দাঁড়িয়ে থেকে। এরকমও দেখেছি কাকড়াঝোড়ে আপনার কন্ট্রাক্টরের পিচ দিয়ে রাস্তা তৈরি করার মেশিন, সেটাকে ওরা জ্বালিয়ে দিয়েছে। আচ্ছা। এবং তারপরে কন্ট্রাক্টর বাধ্য হয়েছে ওদের কাছে সারেন্ডার করতে। তো এরা কখনো পুলিশকে অ্যাপ্রোচ করেনি যে এরকম এক্সটর্শন হচ্ছে ওদের সঙ্গে? এরকম অ্যাপ্রোচ করতো, কিন্তু অফিসিয়াল কেস টেস খুব কম হতো। কারণ ওরা জানতো যে আমি যদি অফিসিয়ালি কিছু করতে যাই তাহলে আমার আবার বাড়ি ঘর দোর পুড়ে যাবে, লোকজন মারা যাবে ইত্যাদি। জানতো তো, আমরা পারতাম, জানাতো আমাদেরকে, কিন্তু জানালেই যে সব কিছু করা যেত তা না। আজকে আপনি যদি আজ কাঁকড়াঝোড় যান, আপনার কলকাতা থেকে কাঁকড়াঝোড়ের বাংলো পর্যন্ত পিচ ঢালাই রাস্তা। আমি যখন কাজ করেছি সেই সময়েও, আমি বলছি ধরুন 96, 97, 98, 2000, ওখানে একদম ছোট 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 পাথর বিছানো রাস্তা, যার তলায় খুব সহজে ল্যান্ডমাইন রেখে দেওয়া যায়, খুব সহজেই এক্সপ্লোশন করা যেত, রেড করতে কষ্ট হতো। আপনি রাত্রেবেলা যাবেন, অন্তত 3 মাইল দূর থেকে জিপটা যেই পাথর মধ্যে যাচ্ছে তার আওয়াজ হতো। তো ন্যাচারালি আমাদের অসম্ভব অসুবিধা ছিল, লোকাল লোক ওদের প্রতি সহানুভূতিশীল ছিল। তো সবটা মিলিয়ে আমরা যে খুব বেশি অ্যাকশন নিতে পারতাম সেটা নয়। অ্যাকশন হয়েছে, হয়নি তা নয়, কিন্তু খুব যে সহজ ছিল ব্যাপারটা তাও নয়। এবার ওই অঞ্চলে আপনার কাজ করার কিছু গল্প একটু শুনি, কিরকম আপনার অভিজ্ঞতা, কি ঘটেছিল? একটা বলি, নীলমাধব দাস হচ্ছেন আমাদের প্রথম ওসি বান্দোয়ান, যিনি শহীদ হন মাওয়িস্টদের মাওয়িস্টদের ল্যান্ডমাইন এক্সপ্লোশনে, এবং এটাই ছিল মাওয়িস্টদের প্রথম সফল আঘাত বেঙ্গল পুলিশে। আমার যেহেতু মনে পড়ছে অক্টোবর বা সেপ্টেম্বরের 11 তারিখ ঘটনাটা ঘটে, 13 তারিখ আমার ওখানে পোস্টিং হয় অ্যাজ ডিএসপি হেডকোয়ার্টার। তো সেখানে যাওয়ার পরে বিভিন্ন রেড চলতে থাকে, এই গ্রাম ওই গ্রাম, অ্যাম্বুশ করে বসে থাকি ঘন্টার পর ঘন্টা জঙ্গলের মধ্যে, কোনো সফলতা নেই, দিনের পর দিন চলছে সব। তবে হ্যাঁ, এত ঘোরাঘুরি ইত্যাদির জন্য ওদের অ্যাক্টিভিটিসগুলো একটুখানি সংকুচিত হলো, কমে এলো, সেটা ঘটনা। কিন্তু আমরা কোনো ঠিক কিছু করতে পারছিলাম না। সেই সময় একদিন গুরপানা বলে একটা বর্ডার আছে বান্দোয়ান থানায়, ওখানে একটা বিএসএফ না সরি সিআরপিএফ এর একটা ক্যাম্প ছিল, গুরপানার ক্যাম্প। ওইখানে একটা পাহাড় ছিল ছোট্ট, ওই পাহাড়টার উল্টো দিকে কোনো একটা জায়গায় মাওয়িস্টরা জমায়েত হয়েছে, এটা খবর পেয়ে এসপি আমার কাছে এলেন। এক্স্যাক্ট খবরটা বললেন না, শুধু এসপি সিকিউরিটি, আমি, আমার সিকিউরিটি, ওসি সিকিউরিটি, এই 6 জন, আর তার সঙ্গে 7-8-10 জন বিএসএফ। এটা এসপি নিয়ে এসেছিলেন কোথাও থেকে। আমরা গেলাম, অন্ধকার রাত, খুটখুটে অন্ধকার রাত, আমাদের সঙ্গে সোর্স আবার এক্স বিএসএফ। তো সেও গেল, টুকটুক টুকটুক করে যাচ্ছি। যদি আমাকে আগে বলা হতো আমি কিন্তু অন্য রাস্তা জানতাম, যেহেতু ওই এলাকায় আমি অনেক বেশি হাঁটাচলা করেছি, কাজ করেছি ফোর্স নিয়ে।
তো জানতাম না, ওটা গোপন রাখা হয়েছিল। আমরা পাহাড়টা ঘুরে যখন পৌঁছলাম তখন দূরে ঝোপ 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 দেখা যাচ্ছে গাছ, ওখান থেকে একটা চিৎকার এলো এবং সোর্স ততক্ষণে সাহেবের সঙ্গে কথা বলে চলে গেছে। ওখান থেকে একটা চিৎকার এলো, কে? সোর্সের বলার কথা কোড ওয়ার্ডটা হচ্ছে ভাল্লুক। সোর্স তো বলে দিয়ে চলে গেছেন, কিন্তু সুপিরিয়র অফিসার তিনি তো বাঙালি নন, তিনি উচ্চারণ করলেন ভল্লু। এর উত্তরটা হলো গুলি। ধুম ধুম করে গুলি শুরু হলো। তো সঙ্গে সঙ্গে সামনের ৩-৪ জন, যে আমরা ৫ জন ছিলাম, ৩-৪ জন ৫ জন শুয়ে পড়লো। আমি বোকার মতন দাঁড়িয়ে রইলাম। মানে আমি থতমত খেয়ে গিয়েছিলাম, জীবনে প্রথমবার উল্টো দিক থেকে গুলি চলছে। হঠাৎ কেউ একটা আমার বাঁ পায়ে প্রচণ্ড জোরে লাথি মারলো। আমি তো মাটিতে শুয়ে পড়লাম প্রায়। তারপরে যাই হোক, আমিও AK-47 থেকে ফায়ার করতে শুরু করলাম। ঘণ্টাখানেক চললো। বিএসএফ কমপ্লিটলি ফেল করে গেল। যেই জন্য নিয়ে যাওয়া হয়েছিল সেটা ওরা করতে পারলো না। ওদের এই অন্ধকারে যুদ্ধ করার অভ্যেসও নেই হয়তো। আলটিমেটলি মাওয়িস্টরা পিছু হটলো। একজন মাওয়িস্ট ইনজিওর্ড হলো, পরবর্তীকালে ধরাও পড়লো। আর প্রচুর বন্দুক ওদের কাছ থেকে পাওয়া গেল, প্রচুর ল্যান্ডমাইন। আগুনে জল দিয়ে পটল আলু ফোটাচ্ছিল, আর এই সোর্স চাল নিয়ে যাচ্ছিল। আচ্ছা। ভাত আলু পটল সেদ্ধ করে খাবে, সেই জন্য। তো এই এনকাউন্টারটাকে প্রথম এনকাউন্টার বলা হয়, ওয়েস্ট বেঙ্গলের প্রথম সফল, সেই অর্থে সফল এনকাউন্টার মাওয়িস্টদের এগেন্স্টে। তারপরে কিন্তু মাওয়িস্টদের সঙ্গে ভালো ভালো এনকাউন্টার হয়েছে। এটা একটা ওই মাওয়িস্টদের সময়ের ঘটনা বলতে পারেন। আর একটা ঘটনা আমি ওই সময় বলি। ঘাটশিলার মধ্যে একটা গ্রাম, বান্দোয়ানের পাশে ঘাটশিলা থানা, তার ভেতরে একটা প্রত্যন্ত গ্রামে যে লোকটিকে আমরা খুঁজছিলাম মার্শাল বলে, তার যে গুরুদেব, সেই ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, তিনি থাকতেন। তিনি যদি মার্শালকে বলতেন তুমি সারেন্ডার করো, ও কিন্তু সারেন্ডার করে যাবে। কিন্তু তার কাছে বলা হবে কি করে? এগেন ওই যে বলছিলাম, মোবাইল ফোন ইত্যাদির কোনো নেটওয়ার্ক নেই, কিচ্ছু নেই। তখন মোবাইল ফোনে এসে গেছে, কিন্তু নেটওয়ার্ক নেই, ওখানে নেটওয়ার্ক নেই। তো আমাকে এসপি বললেন যে একজন কনস্টেবল তোমাকে মোটরসাইকেলে নিয়ে যাবে, আর্মস থাকা যাবে না, তাহলে ওরা মাঝ রাস্তায় যদি পুলিশ বলে বুঝতে পারে তখন কিছু হতে পারে। তো আমি জিজ্ঞেস করলাম যে গুরুদেব কিছু করবেন না? বললো না, ভদ্রলোক অত্যন্ত আদর্শবাদী, উনি কাজ করুন চাই না করুন, তোমাদের কোনো ক্ষতি করবেন না। তো আমরা গেলাম প্রায় 10-11 কিলোমিটার ভেতরে, মোটরসাইকেল নিয়ে গেলাম। যার পরে উনি ছিলেন, উনি আমাদের ডেকে বসিয়ে ভাত টাত খাওয়ালেন, কথা শুনলেন, কথা বললেন। নিয়ে অদ্ভুত একটা কথা বললেন যে দেখুন, আমাদের লড়াইটা তো আদর্শের লড়াই। আমি মার্শালকে এটা বলবো না সারেন্ডার করতে। আমি যদি সারেন্ডার করতেই বলবো, তাহলে আমি ওকে আসতে কেন দিয়েছিলাম? আর আমি যদি আজকে ওকে সারেন্ডার করতে বলি, তাহলে কালকে অন্য কেউ ভাববে যে তাকেও বলবো। তো আমি দুরকম রাস্তা নিতে পারবো না। আপনারা পারলে ওকে এনকাউন্টার করে দিন, অথবা সরাসরি ওর সঙ্গে যোগাযোগ করে ওকে সারেন্ডার করান। আমি যতদূর জানি মার্শালকে আর ধরা যায়নি। বহুদিন বাদে মার্শাল খুব সম্ভবত সারেন্ডারই করেছিল, তাও বহু বছর বাদে। এটাও ছিল একটা খুব রিস্কি একটা কাজ। হয়তো বয়স বেশি হলে যেতাম না, তখন চাকরি শুরু একদম, বলেছেন চলে গেছি। এই মুহূর্তে আপনার কি মনে হয় মাওবাদী আন্দোলনের ব্যাপারটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? মাওবাদীদের মেরুদণ্ডটা ভেঙে গেছে। অমিত শাহজি বলেছিলেন যে 2026-এর 31 মার্চ শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না, কিন্তু অনেকটাই যে ওরা দুর্বল হয়ে গেছে এটা ঘটনা। আপনি যদি সংখ্যাগুলো দেখেন যে কত এনকাউন্টার হয়েছে, কত ঘটনা ঘটেছে, কত ওদের সারেন্ডার করেছে, এই সবগুলো ইন্ডিকেট করে যে ওদের সত্যি খুব খুব বড় ক্ষতি হয়েছে। আর ওদের সবচেয়ে জোরটা ছিল যে সাধারণ মানুষ, যারা গরিব মানুষ, আদিবাসী মানুষ, তারা কিন্তু ওদেরকে সাপোর্ট করত। অভাব থেকেই বলুন, অনুন্নয়ন থেকে বলুন, এই জায়গাটাতে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারই বলুন, কেন্দ্রীয় সরকারই বলুন, তারা কিন্তু ভালো রকমের একটা প্রবেশ করতে পেরেছে, ভালো রকমের উন্নয়ন করতে পেরেছে। এবং এই যে ছোট ছোট কাজগুলো না, যে জনধন প্রকল্প ইত্যাদি, প্রত্যেকটা মানুষের নামে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়া, ওদের কাছে এইগুলো তো অনেকটাই। আজকে অর্থনৈতিকভাবে কিছুটা স্বাবলম্বী হবে, কালকে হয়তো ওরা স্বপ্ন দেখবে চাকরির, এবং তখন হয়তো হতাশা আসবে আবার। কিন্তু আপাতত তো সেই জায়গা থেকে বেরিয়ে এসছে। তাই মাওয়িস্টরা কিন্তু তাদের গ্রাউন্ডটা অনেকটাই হারিয়ে ফেলেছে। এবং পুলিশের আরেকটা বড় সুবিধা হয়েছে, সেটা হচ্ছে গত 5-7 বছর ধরে সমস্ত এজেন্সিগুলো কিন্তু
ইন্টেলিজেন্স এজেন্সি বলুন, পুলিশ বলুন, বা সেন্ট্রাল গভর্নমেন্টের যারা প্যারামিলিটারি ফোর্স আছে তারা বলুন, এরা না একসঙ্গে কাজ করছে। আগেও করেছে, আমাদের সময় যে করেনি তা না, কিন্তু আমি বলবো ওটা স্পোরাডিক ছিল। তখনও না একটা কিরম ভেতরে ভেতরে লড়াই ছিল, এই ক্রেডিটটা আমি নেবো, এই ল্যান্ডমাইনটা আমিই বার করে নেবো, ওই মাউসটাকে ওরাই মারবে, এরকম একটা ছিল। এখন কিন্তু এরা না ট্রুলি ইউনিফাইড হয়ে গেছে। সো ইট হ্যাজ বিকাম এ ফর্মিডেবল ফোর্স নাও। তার সঙ্গে ধরুন টেকনোলজি আছে, ড্রোন টেকনোলজি, যেটা মারাত্মক। এখন আপনি এমন ড্রোন পেতে পারেন যেখানে পিন পয়েন্টেড হিট করে দিতে পারেন। তো এই সবগুলো যদি আপনি ভাবেন, তাহলে মাওয়িস্টরা সত্যি করেই ভীষণ ভীষণ কোণঠাসা হয়ে পড়েছে এখন এই মুহূর্তে। ধরুন একজন পুলিশ অফিসার হিসেবে যে কর্মজীবন, সেখানে রাজনৈতিক ঘটনাগুলো বেশি চ্যালেঞ্জিং নাকি সাধারণ মানুষের জীবনে যে ক্রাইমগুলো ঘটে সেগুলো বেশি চ্যালেঞ্জিং? রাজনৈতিক ঘটনাগুলো কোনো চ্যালেঞ্জই নয়। আচ্ছা। আমি বলছি কেন। দেখুন, পুলিশ দুভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যখন আমি পুলিশের চাকরিতে আসছি। এক, আমাকে ট্রান্সফার করা হতে পারে। এবার মজার ব্যাপারটা হচ্ছে যে ট্রান্সফার কিন্তু কোনোদিন কোনো শাস্তি নয় আইনত। কিন্তু আপনি বলবেন, আরে আমার ছেলে এখানে পড়ছে, মেয়ে এখানে পড়ছে, বউ এখানে চাকরি করছে, আমাকে যদি শিলিগুড়ি আপনি ট্রান্সফার করে দেন দুম করে, তাহলে সেটা তো শাস্তিই হলো। হ্যাঁ হলো, কিন্তু টেকনিক্যালি হলো না। তবুও বলছি যে এই ট্রান্সফার তাহলে এক ধরনের শাস্তি হলো। ২ নম্বর হচ্ছে, যদি আমি পুলিশের চাকরিটা এই জন্য করতে এসেছি বা করতে করতে এই ভাবনায় গেছি যে আমি মাইনের বাইরেও কিছু টাকা রোজগার করব। কেন করব না করব সে অনেক যুক্তি আছে, ফরে আছে, এগেনস্ট আছে, সে ছেড়ে দিন, কিন্তু করব। তাহলে এই ২ নম্বরই রোজগার করব, অথবা আমি ট্রান্সফার হব না। এই দুটো ভাবনা যদি কোনো পুলিশের থাকে, সঙ্গে সঙ্গে সে রাজনৈতিক বা যে কোনো চাপের কাছে বশ্যতা স্বীকার করতে বাধ্য। যে পুলিশ জমি ভরাট হওয়ার থেকে টাকা নেয়, সেই পুলিশ ডেফিনেটলি ওই জমি ভরাট হওয়ার থেকে যখন কোনো রাজনৈতিক নেতাও পয়সা নেয়, তো তার কথা শুনবে। কারণ রাজনৈতিক নেতা কিন্তু এটা সবসময় বলতেই পারে, ওই দেখো পুলিশ টাকা নিচ্ছে। পুলিশ যদি বলতেও যায় যে রাজনৈতিক নেতা নিচ্ছে, তো লোকে বলবে ও তো চাকরি করে না, ওর ব্যাপারটা না আইন বুঝবে। আপনি বা পুলিশ ওকে ধরছেনই না বা কেন? পুরোটা ঘুরে পুলিশের কাছেই আসে। সুতরাং সেই জায়গা থেকে দেখতে গেলে আপনাকে এটা ভাবতে হবে যে আপনি যদি এক্সট্রা যে ইনকাম, অতিরিক্ত যে আয়, সেদিকে নজর দেন, তাহলে আপনাকে তখন সব চাপই নিতে হবে। শুধু রাজনৈতিক চাপ না, সব চাপ, দুর্বৃত্তদের চাপ, সবারই চাপ নিতে হবে। আর ২ নম্বর যেটা বলছিলাম, ট্রান্সফার। এবার ধরুন কোনো পুলিশ অফিসার এই দুটোরই তোয়াক্কা করলো না, সে নিজের মতো ব্যবস্থা করে নিল, হয় ফ্যামিলিকে এক জায়গায় রাখবে, নয় ফ্যামিলিকে সঙ্গে নিয়ে যাবে, সে ট্রান্সফারের তোয়াক্কা করলো না, এবং তার ইনকাম দরকার নেই, এক্সট্রা ইনকাম। তাহলে তো রাজনৈতিক চাপ নয়। তাকে যখন কোনো রাজনৈতিক নেতা বলবেন যে আপনাকে তাহলে চলে যেতে হবে, সরে যেতে হবে, আমার চাকরি জীবনে ২-৩ বার এরকম হয়েছে, ২-৩বারই আমাকে সরে যেতে হয়েছে, কোনোটা ১ সপ্তাহের মধ্যে, কোনোটা ১৫ দিনের মধ্যে। তো সরে গেছি, টুকটুক করে অন্য জায়গায় চলে গেছি, মাইনেটা তো একই থাকবে। তাহলে আমি প্রথমেই তাহলে আপনাকে যেটা বলতে চাইছিলাম যে রাজনৈতিক চাপটা চাপ নয়, উল্টো দিকের চাপটা মারাত্মক চাপ। বারাসত আমি যখন এসডিপিও ছিলাম ২০০২ সালে, একটি সুস্থ সবল ছেলে, সে বারাসত কলেজ থেকে সন্ধ্যাবেলা আর বাড়ি ফিরল না, ইভিনিং কলেজে। এবার খোঁজ 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 খোঁজ, তাকে কতভাবে খুঁজলাম। তখন মোবাইল ফোন ছিল, নোকিয়া ছোট্ট ছোট্ট হ্যান্ডসেটগুলো, কিন্তু এরকম ছিল না নেটওয়ার্ক। আমরা ওর ল্যান্ডলাইন ফোনেই, ওই তখন সিএলআরআই সিস্টেম ছিল, এইসব বসিয়ে রেকর্ড করা, হ্যান ত্যান কত কিছু করে গেলাম, এখানে রেড করলাম, ওখানে রেড করলাম, তাকে কিন্তু আর পেলাম না। আমি ওখান থেকে চলে আসার পরেও ওর বাবা মার সঙ্গে কথা বলতাম যে পাওয়া গেছে, তাকে আর পাওয়া গেল না, আজও পাওয়া গেল না তাকে। আচ্ছা। এইটা না আমাকে, আমি বলবো চ্যালেঞ্জ তো ছেড়েই দিন, চ্যালেঞ্জ তো আমি হেরেই গেলাম, এটা আমাকে খুব হন্ট করে। ছেলেটি চলে যাওয়ার পর একটা কলও এসেছিল যে আমাদের এত লক্ষ টাকা দেবে, তবে ছেলেকে ছাড়বো। অত লক্ষ টাকা দেওয়ার ক্ষমতাও কিন্তু ওর বাবা মার ছিল না। কেনই বা কলটা এসেছিল, কি যে হলো, কিছুই বোঝা গেল না। ছেলেটা ডেড বডিও পাওয়া যায়নি, আজও ছেলেটাকেও পাওয়া যায়নি। তো এইগুলোকে যদি বলেন, এগুলো তো ডেফিনেটলি চ্যালেঞ্জ। আমার জীবনে অনেকগুলো ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো আমাকে খুব কম সময়ের মধ্যে সমাধান করতে হয়েছে, না হলে বড় রিপারকেশন হতে পারে। কিছু কিছু চ্যালেঞ্জে ফেল করেছি, অনেক চ্যালেঞ্জে হয়তো পুরো টিমটা এতভাবে সাহায্য করেছে যে পেরেও গেছি। তো এই চ্যালেঞ্জ তো আছেই, ওটারই তো চাকরি। আর এইটা যেমন বললেন, সেরকম আরও একটা বিষয়, যেমন পুলিশদের খুব বিভৎস বিভৎস মৃত্যু হয়তো দেখতে হয়, সেগুলো কিভাবে আপনারা মানে গ্রহণ করেন, বা কি মানে অসুবিধা হয় কোনো এগুলো ডিল করতে? আমি তখন মেদিনীপুরে, আমার ট্রেনিং চলছে, প্রফেশন। তো আমাকে পোস্টমর্টেম দেখাতে নিয়ে যাওয়া হয়েছে।
মেদিনীপুরের পোস্টমর্টেম যেখানে হয় সেখানে গেছি। দরজা দিয়ে ঢুকে প্রথম ঘরটা একটু আলো অন্ধকার, বেশি আলো নেই। সেখানে ডাক্তারবাবু তখন একটা নোটবুক নিয়ে বসে আছেন। ডাক্তারবাবুরা তখন পোস্টমর্টেম করতেনই না, সাধারণ পোস্টমর্টেম। তার ভেতরের ঘরটায় আলো আছে, জানলা দিয়ে আলো আসছে। মাটিতে একজনের শরীর শোয়ানো, একজন ডোম একটা শার্প ছুরি নিয়ে কচকচ করে কাটছে আর বলছে লিভার এই, ফুসফুস এই, এখানে রক্ত জমেছে, এখানে এই, উনি লিখে যাচ্ছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিছুক্ষণ, ওটাই আমার ট্রেনিংয়ের পার্ট। ফেরত আসছি যখন, তখন ওই যে বাইরের ঘরটা, ওখানে জুতোটা একটু বসে গেল, বুঝতে পারলাম না, অন্ধকার অন্ধকার। আরও বেরিয়ে এলাম, বেরিয়ে এসে জুতোর তলায় দেখি এই যে এতদিন ধরে পোস্টমর্টেম হচ্ছে, ওটা পরিষ্কার হতো না ওই ঘরটা। তাতে কি হতো, ছোট 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 মাংস, চর্বি, এসবের কণা অন্তত 1 ইঞ্চি জমে আছে। তার উপর দিয়ে পা দিয়ে দিয়ে লোকে যাচ্ছে, আমিও এসছি। আমি গল্পটা এই জন্য বলছি যে ঠিক তখন বাজে 2টোর সময় পোস্টমর্টেম শুরু হয়, তো 3:30 4টে। একজন এসে আমাকে বললেন যে স্যার, সারাদিন কিছু খাননি, একটু ডিম পাউরুটি নিয়ে এসছি। আমার মুহূর্তের জন্য কিরকম মনে হলো, আমার চোখে ভাসছে যে জুতোর তলায় কি লেগে আছে, কিন্তু তারপরে খেয়েও নিলাম। তো আপনি যেটা বলছেন, হ্যাঁ সময় লাগে, 1 দিন 2 দিন, একটা ঘন্টা, মানে একটা ঘটনা 2টো ঘটনা, কিন্তু তারপরে কিন্তু মানুষ তো ঠিক নিজেকে ওই আস্তে জায়গায় আস্তে দাঁড় মানিয়ে করিয়ে নিতে হয়। মানে অনেক ডাক্তার আছেন যারা চাকরি জীবনের আগে, ডাক্তারি করার আগে একটু রক্ত দেখলে বমি করতেন, অজ্ঞান হয়ে যেতেন, তারপর তারা সার্জেন হয়েছেন, হু হু করে রক্ত বেরোচ্ছে, তার শরীরের আঘাত সারাচ্ছেন। সুতরাং সেটা হয়ে যায়। তবে এই নিয়ে একটা মজার কথা বলি, এটা আপনার জানার কথা নয়। কেশপুরে তখন ডিউটি করছে, ওই মেদিনীপুরেই। কেশপুরের একটা গ্রামে একটা পুলিশের ক্যাম্প ছিল, ওখানে একটা মেলা চলছিল। মেলা মানেই গ্রামের দিকে জুয়া চলে। যে 2 কনস্টেবল গিয়েছিল, অভিযোগ তারা নাকি টাকা নিতে গিয়েছিল, তাই পুলিশ তাদেরকে নারকোল গাছে বেঁধে রেখে দিয়েছে। বেঁধে রাখার আগে তাদেরকে যখন ঝামেলা হয়েছে, তারা গুলি চালিয়েছে, তাতে একটা লোক মরেও গেছে। এবার তারা বাধা আছে। সকালবেলা আমি গেলাম, তখন তো সিভিক ভলেন্টিয়ার ছিল না, গুটি কয়েক পুলিশ নিয়ে আমরা গেলাম। যাওয়ার পরেই গ্রামবাসীরা বললো আমাদের হাতে আসামি তুলে দিতে হবে, আমরা মারবো। আমি বললাম তো রাত্রি 2টো থেকে তো তোমরা বেঁধে রেখেছো, তো মারোনি কেন? না, আমি এসে তোমাদের তুলে দেবো অফিসিয়ালি, তারপরে তোমরা মারবে। তখন কি করছিলে? ওটা হবে না, আর আমি এসে গেছি। এই চলতে থাকলো, টানা পড়েন। আলটিমেটলি বোঝাতে সক্ষম হলাম। দুপুর 2টোর সময় ওদেরকে পুলিশের গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হলো। এবার আমি যাব, না না না, আপনার তো যাওয়া চলবে না, সকাল থেকে এসছেন, 1 কাপ চাও খাননি, কিছু খেয়ে তারপরে যেতে হবে। কী খাবো? মুসলিম গ্রাম, ওরা নিজেরাই ঠিক করলো, দূরে একটা দোকান ছিল, সেই দোকান থেকে ডিম পাউরুটি করে নিয়ে আসবে। হবে, ডিম পাউরুটি অর্ডার দেওয়া হলো। কোনো একটা লোক আমার পাশ থেকে চিৎকার করলো, এই বড় সাহেব এসছেন কিন্তু, স্পেশাল ডিম রুটি। আমার মাথার মতো তখন ঘুরতে আরম্ভ করলো, স্পেশাল ডিম রুটিটা কি, মানে কিভাবে ডিম রুটি গ্রামে স্পেশাল হবে। কিছুক্ষণ বাদে ওই ছোটো ছোটো অ্যালুমিনিয়ামের হাঁড়ির ঢাকনা থাকে না, তাতে করে একটা চামচ দিয়ে ডিম পাউরুটি এলো। দেখে তো বোঝা যাচ্ছে না কি স্পেশাল। প্রথম কামড়টা দিয়েই বুঝলাম স্পেশাল, কারণ দোকানদার যে সেও জানে না কীভাবে স্পেশাল করবে, সে ডিম পাউরুটিটা নর্মালি করে ওপরে চিনি ছড়িয়ে দিয়েছে। সেটা ছিল স্পেশাল ডিম পাউরুটি। কেমন লেগেছিল সেই স্পেশাল? এই গল্প জীবনে বলিনি। বেশ মজার গল্প এটা। আর এই যে বীভৎস দৃশ্য বা খুব যে ছেলেটির হারিয়ে যাওয়ার কথা বললেন আপনি, যেটা আপনাকে এখনো হয়তো হন্ট করে, এগুলোর সঙ্গে ডিল করতে করতে কি প্রত্যেক পুলিশ অফিসারের নিজস্ব কিছু স্টাইল গড়ে ওঠে নাকি? মানে করতেই হবে, একদমই করতে হবে। দেখুন, কোনো ট্রেনিং কোনো দিন কিন্তু পুলিশের অ্যাকশনগুলোকে হয়তো তৈরি করতে পারে, তাও কিন্তু পুলিশের মনের ভাবটাকে চেঞ্জ করতে পারবে না। আমি 1 বছর ইউনাইটেড নেশনস থেকে রীতিমতো পরীক্ষা দিয়ে সিলেক্টেড হয়ে কসোভোর পুলিশকে রেডি করতে গিয়েছিলাম 2004-05। ওখানে একদিনকে আমি ছিলাম 8 মাস আমি ছিলাম ডেপুটি চিফ অফ ক্রাইম অফ দ্য হোল কান্ট্রি। তো একদিনকে আরটিতে খবর আসছে যে একটা রেস্টুরেন্টে একজন গানম্যান, সে সবাইকে গুলি করার ভয় দেখাচ্ছে, 2-1টা গুলি ছড়ে উঠছে। তো আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম, ওখানে ছুটে গেলাম। আমি আমার গাড়ি নিয়ে চলে গেলাম একাই, গিয়ে দেখলাম প্রায় 15-20 জন পুলিশ রেস্টুরেন্ট ঘিরে নিয়েছে। তারপরে আমরা ভেতরে ঢুকলাম, আমাদের দিক থেকেও ফায়ার হলো, লোকটি মারা গেল, গানম্যানটি, আর কারো ইনজুরি হলো না। ভালো কথা।
আমিও খুব খুশি, ক্রিমিনালটা মরেছে, বাকি কেউ কিছু হয়নি। এবার থানায় গেলাম আমি, তো আমি অনেকটাই সুপ্রিয় অফিসার। থানার সঙ্গে সঙ্গে বস্তা দিয়ে বললো যে আমি চা ফা দিল, কফি দিল, খেতে খেতে ওকে বললো যে আপনাকে একটু বসতে হবে। আমি বললাম কেন, আমি অফিসে যাবো। নো, ইউ আর নট অ্যালাউড। SHO এসে বললো, স্টেশন হাউস অফিসার। আর ওখানে স্যারটার আমি কেউ কাউকে বলতাম না, সবাই নাম ধরে রাখতাম, ইউএনের এটাই স্টাইল। বললেন ইউ আর নট অ্যালাউড, প্লিজ টেক রেস্ট। দেন এ ডক্টর কেম। তো উনি এসে আমাকে বললেন যে আই এম সরি, I have to check you physically first. No, I am not injured. বললো no, I have to check. Complete physical checking করলেন, করার পর বললেন now please get dressed, sit down, take food, but don't leave. বললো why? বললো our psychotherapist is coming here. He will first test you. It was an elaborate test of half an hour. Whether any psychological impairment I am facing. তো আমি ওই টেস্টের পরে ওই ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, আই থিঙ্ক হি ওয়াজ ফ্রম ঘানা অর সামথিং, একজন ডাক্তার। উনি আমাকে বললেন যে যে কোনো মানুষ যদি আরেকটা মানুষকে মারে বা মারার টিমের পার্টও হয়, ইনস্ট্রুমেন্টালও হয়, তাহলেও তার সাইকোলজিক্যাল ইম্পায়ারমেন্ট হওয়াটাই ন্যাচারাল। যদি না হয়, ওকে ইউ আর স্ট্রং। নিয়ে হাসতে হাসতে বলছেন নট অনলি স্ট্রং, ইউ হ্যাভ এ ক্রিমিনাল মাইন্ড আই থিঙ্ক। আমি বললাম যে না না। তো দেখুন, এইটা কিন্তু ওদের ট্রেনিং, ওদের ম্যানুয়ালের মধ্যে আছে, ইউএন পুলিশ ম্যানুয়ালে আছে যে এনি এনকাউন্টারে যতগুলো পুলিশ ইনভলভ প্রত্যেকের সাইকোলজিক্যাল টেস্ট হবে এবং দেখা হবে যে ঠিক আছে কিনা। এগুলো না হয় সম্ভব, কিন্তু সেই মানুষটার ব্যক্তিগতভাবে কি হচ্ছে সেটা তো তাকেই ডিল করতে হবে। তাই জন্য প্রতিটা পুলিশ অফিসার আমি দেখেছি নিজের নিজের স্টাইল তৈরি করে নেন, সিচুয়েশন ট্যাকেল করা, তার ফেলো অফিসার ইনজিওর্ড হচ্ছে ট্যাকেল করা, তার গুলিতে কেউ ছটপট ছটপট করছে, আমি যেটা ঝাড়খণ্ডের নিজের চোখে দেখেছিলাম, সেটাকে ট্যাকেল করা সেইভাবে। কিছুই নয়, হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে তখনও দুটো লোক বেঁচে আছেন জাস্ট ডাইং কন্ডিশনে, সেটাকে দেখে কি করার কথা। এটা কিন্তু প্রতিটা পুলিশ তার নিজস্ব স্টাইলেই তৈরি করে। এখানে কোনো কপি বুক দিয়ে লিখে দেওয়া যায় না যে এটার পরে এটা করবে, এটার পরে এটা করবে, বিকজ ইচ ইনসিডেন্ট ইজ ডিফারেন্ট, ইচ পার্সন ইজ ডিফারেন্ট। তো এটা তো ডেফিনেটলি হয়। ভারতবর্ষের পুলিশ সিস্টেমে এই সাইকো অ্যানালিসিস বা কোথায় থেরাপি কিছু এখনো পর্যন্ত, আমি যদি রিটায়ার করেছি 2023 নভেম্বরে, তখনও পর্যন্ত তো দেখিনি। ইউএন মিশন থেকে ফিরে এসে আপনি এটা রেকমেন্ড করেছিলেন আপনার অবশ্যই আমাদের একটা রিপোর্ট দিতে হয়, সেই ডিটেল রিপোর্টে রীতিমতো ওটা বলা আছে, রেকমেন্ড করা আছে, কিন্তু করা হয় না। এত ক্যাজুয়ালি কেন নেওয়া হয় এই জিনিসগুলোকে? বোধহয় শেষ কথা পয়সা। আপনার তো প্রতিটা স্কুলে একজন সাইকোলজিস্ট থাকার কথা, প্রতিটা অ্যাডোলেসেন্স ছেলে মেয়ের কাছে তো প্রত্যেকটা সাইকোথেরাপিস্টের পৌঁছানোর কথা, কিন্তু হয় কি 10% ছেলে মেয়েদের কাছে আমরা পৌঁছাতে পারি, বোঝাতে পারি? আমরা তো এটুকুও করতে পারছি না যে মোবাইল ফোন কেনার জন্য গভর্নমেন্ট টাকা দিচ্ছে, অথচ সেই মোবাইল ফোনটা ইউজ করতে গেলে সেটা যাতে অ্যাবিউজ না হয়ে যায়, তার জন্য একটা দুপাতার সিলেবাস আমরা বইয়ের মধ্যে ঢোকাতে পারছি না, যে এটা তোমায় পড়তে হবে, এটার উপর পরীক্ষা দিতে হবে, এটা তোমাকে মনে রাখতে হবে, তারপরে কেউ করলো না করলো। কোথায় আমাদের তো সিলেবাসের মধ্যে, আমি অন্তত যেহেতু জানি এখনো পর্যন্ত ইনক্লুডেড হয়নি। নাইদার দ্য টিচার্স আর টেকিং কেয়ার, নাইদার দ্য প্যারেন্টস ক্যান টেক কেয়ার। বেশিরভাগ প্যারেন্টস দে আর ইগনোরেন্ট। কাকে বলে সোশ্যাল মিডিয়া, কাকে বলে পর্নোগ্রাফি, কাকে ভুল ভালো ওয়েবসাইট বলে, কোনটা সিকিউরড ওয়েবসাইট কোনটা নয়, এই ছোটো ছোটো জিনিস। আমি সাইবার ক্রাইমে প্রচুর লেকচার দিই এখনও। আমি গিয়ে দেখেছি টিচাররা ইভেন আনঅ্যাওয়্যার যে কী করে একটা ওয়েবসাইট থেকে বুঝবেন যে দ্যাট ইজ সিকিউরড অর নন সিকিউরড। তো করা হয় না, তো এটাও হয়নি। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন কতটা স্ট্রং? খুব স্ট্রং, খুবই স্ট্রং। আমি বলবো লাস্ট 2-3 ইয়ার্সে তো যথেষ্ট স্ট্রং করা হচ্ছে এটাকে। সবচেয়ে উইক যে জায়গাটা সেটা হচ্ছে যে আপনি যখনই সাইবার ক্রাইম হবে, আপনি 1930-তে ফোন করবেন, ওরা সঙ্গে সঙ্গে আপনাকে রেসপন্ড করবে। আর তাছাড়া cybercrime.gov.in আপনি মেলও করতে পারেন। মেল তো সবার আসে না, অনেক শিক্ষিত লোকেরও মেল করায় আসে না, তো 1930 ফোনটা করতে পারে। সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হচ্ছে এত বেশি সাইবার ক্রাইম, এত বেশি ভিকটিম, যে এই যে ফোনটা যাবে যেখানে, সেখানে অন্তত কয়েকশো তাহলে রিসিভার থাকা উচিত। সেটা একটা সময় ছিল 2-5টা, এখন সেটা বেড়ে বিধাননগরে একটা বিরাট ইউনিট হয়েছে। কলকাতা পুলিশের নিজস্ব স্ট্রং ইউনিট আছে, বিধাননগরটা ওয়েস্ট বেঙ্গল পুলিশটা দেখে। তবু আমি বলবো দ্যাট ইজ মাচ লেস দ্যান সাফিসিয়েন্ট।
আরও হিউজ পরিকাঠামো দরকার, যেখানে আমরা প্রচুর ভিক্টিম। আপনি এখনই ফোন করুন 1930, দেখবেন এনগেজ মানে ওরা এনগেজ করে রেখে দেয়নি, আরেকটা কল ঢুকে গেছে না, তাকে তো বলতে হচ্ছে। তার মানে আরও রিসিভার দরকার। আমি দেখেছি মানে সোশ্যাল মিডিয়াতে মেসেজ পাঠালে খুব প্রম্পট রেসপন্স আসে কিন্তু পুলিশের কাছ থেকে। বোধহয় আপনি দেখেছেন কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ, হ্যাঁ। হ্যাঁ, ওয়েস্টবেঙ্গল পুলিশে নয় কিন্তু। আচ্ছা। কলকাতা পুলিশে কিন্তু এটা আসছে। থ্যাঙ্কস টু কলকাতা পুলিশ, ফর লাস্ট 2 years দে হ্যাভ এ ডেডিকেটেড সোশ্যাল মিডিয়া রেসপন্ডিং উইং, যারা এই রেসপন্সটা করছে সোশ্যাল মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় কিছু প্রচার করছে। কিন্তু আমাদের সমস্যাটা কোথায় জানেন, একদম গোড়ায় গলদ। সেটা হচ্ছে আর্মির যেমন আছে একটা স্পোক্স পারসন থাকে, ডেজিগনেটেড এমপ্লয়েড অফিসার, আচ্ছা। যাকে আর্মি সব খবরটা দিয়ে বলল এতটা বলবে এতটা বলবে না। ধরুন আমি কথা বলছি, আর্মি এক্স থেকে ওয়াই এ যেতে চাইছে, মাঝামাঝি জেডে পৌঁছেছে, তো ওরা একে বললো যে তুমি জেড পর্যন্ত পৌঁছেছি বলো না, অন্যদিকে এনিমিকে ব্যাফল করার জন্য একটু কম বলো বা বেশি বলো, হোয়াট এভার দ্য ব্রিফিং উইল কাম, হি উইল ব্রিফিং দ্য প্রেসকে কিন্তু অন্য লেফটেন্যান্ট, অন্য ব্রিগেডিয়ার, অন্য কনস্টেবল কেউ কথা বলে না। কিন্তু আমাদের তো সেরকম কেউ নেই, যার ফলে আমরা যতই বলি তুমি কথা বলবে না, তুমি কথা বলতে পারো না, তুমি করতে পারো না, এই করতে পারো না, করেই। আপনি দেখবেন কনস্টেবল বাইট দিচ্ছে টিভির সামনে, কি করবেন আপনি? তাকে সাসপেন্ড করবেন, কতজনকে সাসপেন্ড করবেন এরমভাবে? তো ঠক বাজতে গাও জেল হয়ে যাবে। এসপি যেখানে দিতে পারে না, এসপি দিয়ে দিচ্ছেন, এসপি দিচ্ছেন না তো অ্যাডিশনাল এসপি ডিএসপিরা দিয়ে দিচ্ছে স্পটে দাঁড়িয়ে। তো একটা লোক তো থাকতে হবে, প্রত্যেক জেলায় একটা লোক থাকুক, প্রত্যেক হেডকোয়ার্টারে একটা লোক থাকুক, একটা টিম থাকুক 2-3টে লোকের বাই সেফড, যে তিনি যে কোনো সিরিয়াস ঘটনা ঘটলে হি উইল বি দ্য স্পোক্স পারসন, যাতে তার সঙ্গে এদিকের যে গভর্নমেন্ট বলতে আমি বলছি পলিটিক্যাল পার্ট, সিভিল পার্ট, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এরা, অ্যান্ড পুলিশ পার্ট, এরা তিনজনই ইউনিশন কথা বলবে। নাহলে দুম করে কেন বলতে হয় গভর্নমেন্টের হেডকে আমাকে তো বলাই হয়নি? ভাই তোমাকে কে বলবে? তোমাকে বলা হয়নি, তুমি সত্যি কথাই বলছো, কিন্তু এই না বলার জন্য তুমি কি করলে টু এনশিওর যে তোমাকে যেন পরে বলা হয়? তো এইখানটা একটা বড় গলদ রয়ে গেছে। আমি জানি না এটা কিভাবে চেঞ্জ হবে, এর জন্য আইন চেঞ্জ করতে হবে কি না করতে হবে। একটা কোনো জায়গাতে বিভিন্ন ইউনিট একজন করে খুব প্রফেশনাল স্পোক্স পারসন দরকার, যার কথাটাই কথা, বাকিদের কথা কোনো কথা নয়। এই আপনার এই কথার প্রসঙ্গ ধরে আমার যে কথাটা মাথায় এলো আর কি, যে অনেক সময় হয় যে হেড অফ দ্য স্টেট আর পুলিশ হেড একসঙ্গে বসে কোনো মানে খুব হয়তো ক্রিটিক্যাল কোনো পলিটিক্যাল ঘটনা ঘটেছে স্টেটে, তার উপরে বক্তব্য রাখছেন। তো সেখানে যে পুলিশ হেড, তাকে কি হেড অফ দ্য স্টেট আপনার ইনফ্লুয়েন্স করেন? উনি কি নিজের কথাটা বলেন না? দেখুন, আমি একটা ছোট ঘটনা মনে করি, আমি নাম বলছি না। কলকাতা পুলিশের একজন অফিসার কলেজ ইলেকশন ডিউটিতে আপনার শাসক দলের ঘনিষ্ঠ দুর্বৃত্তের গুলিতে মারা যায় দিনের বেলা। কলকাতা পুলিশের সিপি চান যে তাকে অ্যারেস্ট করতে হবে ইমিডিয়েটলি। টানাপোড়েন শুরু হয়ে যায়, এদিকে রাজনৈতিক দিক থেকে মনে হচ্ছিল অ্যারেস্ট হবে না, ওদিকে হচ্ছিল। আমি তো এই ঘরে ছিলাম না, কে কোন রাজনৈতিক দলের নেতা কি বলছিলেন সেটা না হয় আমি জানি না, কিন্তু এটা তো ঘটনা যে টানাপোড়েন চলছিল। কিন্তু সেই টানাপোড়েন অস্বীকার করেন সিপি এবং রাতারাতি তাকে অ্যারেস্ট করা হয়। তার ফলে যেটা হলো সেটা হচ্ছে রাতারাতি সিপিকেও বদল হয়ে যেতে হয়। তো আপনার প্রশ্ন উত্তর এখানেই লুকিয়ে আছে। আমি আমার অভিজ্ঞতায় আসি। আমি এসপি মালদা, মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে প্রশাসনিক মিটিং করতে গেছেন, আমি গেছি গঙ্গা ভবনে। উনি মুকুলবাবু ছিলেন, আমাকে কিছু বললেন যে সমস্ত ধরনের দুর্বৃত্তকে ধরে নিন, কোনো পার্টির রং দেখবেন না, একদম যেমন কাজ করছেন করুন, মুকুল দা তুমি ওকে বুঝিয়ে দাও। মুকুলবাবু আমাকে ডেকে একই কথা বললেন যে তুমি কিন্তু একদম স্ট্রিক্ট থাকো, মালদা খুব ট্রিকি জায়গা আছে, এই আছে ওই আছে ইত্যাদি। তার 4 মাসের মধ্যে একটি ছেলে কালিয়াচকে, সে কলেজ ইলেকশনের দিন, ওইটা ছিল ইনসিডেন্টালি পশ্চিমবঙ্গের শেষ কলেজ ইলেকশন। আচ্ছা। কলেজ ইলেকশনের দিন, ধরুন এখানে কলেজ, আর বালিগঞ্জ স্টেশনের কাছে একটা আমবাগানের ভেতরে একটা 9mm পিস্তল দিয়ে হাঁটু করে বসে গুলি করছে, দাঁড়িয়ে গুলি করছে। সেগুলো বিভিন্ন বড় বড় স্টেটের টিভি ক্যামেরাম্যান তারা কভারেজ দিচ্ছে। কাগজের রিপোর্টে পরের দিন সকালে বেরোলো, ছবি বেরোলো, তার টিভিতে সন্ধ্যে থেকে তুল কালাম শুরু হয়ে গেল
যে এই তো অবস্থা রাজ্যের। তা আমাকে আমার সুপিরিয়র অফিসার বললেন, মুখটা রাখো, অ্যারেস্টটা করো। অ্যারেস্ট করতে পারছি না। 30শে নভেম্বর আমার মনে আছে এখনো, শাসক দলের ব্রিগেড ছিল, জানতাম ব্রিগেডে যাবে। ফেরার সময় শিয়ালদা স্টেশন থেকে অ্যারেস্ট নিয়ে আসা হলো। সকালবেলা 7:30 নাগাদ, তখন 2জন মন্ত্রী মালদা জেলায়। 7:30 নাগাদ একজন মন্ত্রী বললেন, কিছু কি করা যাবে না সাহেব? আমি বললাম যে না, হয়ে গেল। দ্বিতীয় মন্ত্রী 10:30টার সময় ফোন করলেন, আরে আমাদের ওকে অ্যারেস্ট করে দিয়েছেন আপনি, আমাদের পঞ্চায়েত ইলেকশন কি করে হবে, এই হবে ওই হবে। আমি বললাম, কি ইলেকশন আছে, কি ইলেকশন হবে আমি জানি না, এই ঘটনা ঘটেছে, এই জন্য অ্যারেস্ট করা হয়েছে। না না, ওকে ছেড়ে দিন ছেড়ে দিন। আমি বললাম, কোর্টে পাঠাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ পাঠানো হয়ে গেছে। বললো, কোর্টে জামিন হয়ে যাবে তো? আমি বললাম, জামিন কি করে হবে? ওর তো 4-5টা মার্ডার কেসের ওয়ারেন্ট আছে, অন্য কেস ছেড়েই দিন। আর ওয়ারেন্ট মানে তো কোর্টের অর্ডার। আমি জানি না কোর্ট ছেড়ে দেবে কিনা, কিন্তু ছাড়ার তো চান্স নেই। তাহলে আর্মসটা দেখাবেন না। আমি বললাম, দেখুন আর্মসটা কিন্তু আমি সত্যি সত্যিই বলছি আমরা দিইনি, শিয়ালদা স্টেশনেই ওর কোমরে পাওয়া গেছে। তো আমি আমার অফিসারকে এটা বলতে পারবো না এসপি হয়ে যে আর্মসটা দেখাবে না। তখন বলছে, তাহলে আপনি ওকে কিছু করতে পারবেন না? আমি বললাম যে না, আমার তো মনে হচ্ছে না কিছু পারবো। আপনার কি এসপি থাকার ইচ্ছা আছে? দুম করে জিজ্ঞেস করলাম, আমার 1.5 বছর হয়ে গেছে। আমি বললাম, আপনি যেদিনই অর্ডারটা করাবেন, আমি কথা দিচ্ছি ওই ক্যালেন্ডার ডেতেই আমি ডিপার্চার নেব, যখনই অর্ডার আসুক। কথা হচ্ছিল আমার, যেহেতু মনে করছে বুধবার না মঙ্গলবার, শুক্রবার দিন বিকেলবেলা, শনিবার দিন বিকেলবেলা আমাকে কন্ট্রোল রুম থেকে জানালো। আমি তখন একটা জায়গায় রেড করছিলাম যে আপনার অর্ডার হয়েছে কলকাতার আইবিতে। আমি বললাম ঠিক আছে। অ্যাডিশন এসপিকে বললাম, চার্জ নাও। বললো, না না, আপনার জায়গায় তো অন্য এসপি আসছে, তিনি নেবেন। কেন স্যার তাড়াহুড়ো করছেন কেন, একটু সময় দিন। আমি বললাম, আজকে তুমি চার্জ নেবে না, আমি ডিএসপিকে দিয়ে যাবো। তখন বললাম, দিয়ে দিন তাহলে আমাকে। ওই দিন রাত্রে 11টায় রওনা দিলাম। রোববার বন্ধ আইবি, কন্ট্রোল রুমে এসে রিপোর্ট করে জয়েন করলাম। বাড়ির লোককে বললাম, 15 দিন বাদে এসো, তোমরা যেটুকু টাইম পাও গুছিয়ে গাছিয়ে নিয়ে। এবার আপনি বলুন যে ইন্টারভেনশন হয় কি না হয়। যে প্রথম প্রশ্নটা করেছিলেন না প্রথম দিকে, আমি যদি ট্রান্সফারটাকে আমার স্টাইলে নিয়ে নিই, করো ট্রান্সফার, আমি চলে যাবো, তাহলে আমার বয়ে গেল কথা শুনতে। কিন্তু আমি যদি মনে করি না না, মালদাতে আরও 6 মাস আমাকে থাকতেই হবে, ছেলেটার পরীক্ষাটা শেষ হলে তারপরে যাবো, দেন ইউ আর গন, দেন ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ। কিন্তু সবসময় তো শুধু ট্রান্সফারের ব্যাপারই থাকে না, হুমকিও তো থাকে অনেক সময়। হুমকি কিসের আছে? হুমকি হবে, হুমকির জায়গায় থাকবে। হুমকি তো আর কোনো ক্ষতি নয়। আমাকে যদি 5টা লোক হুমকি দেয়, কাল থেকে আপনাকে দেখে নেবো, হয় দেখে নিও। পুলিশের চাকরিতে তো ইউনিফর্মটা যতক্ষণ আছে, 2টো সিকিউরিটি গার্ড আছে, আমার নিজের ক্ষমতা আছে, আমি নিজের ট্রেন নিজেকে ইয়ে করার জন্য, সেফগার্ড করার জন্য। সুতরাং হুমকিটা তো কোনো পানিশমেন্ট নয়। পানিশমেন্ট আমার দুটো ক্ষেত্রেই হতে পারে। এক হচ্ছে যে যদি আমার ট্রান্সফার করে দাও তুমি, অথবা এক হচ্ছে যে আমার যদি এক্সট্রা ইনকাম তুমি আটকাতে পারো। আদারওয়াইজ আমি আইবিতে এসে মাইনে তো সেটাই পেলাম যেটা আগের মাসে এসপি থেকেও পেয়েছি। এবার আমি যদি মনে করি এসপি থাকাকালীন কিন্তু আমি মাসে মাসে আরও 30-40 হাজার টাকা এক্সট্রা পাচ্ছিলাম, হ্যাঁ সেটা পাবো না, তো সেটা তো একদম নিজস্ব ব্যাপার না। হাত ওঠে? একবারে ওঠেনি বলবো না, কিন্তু আই ভেরি সুন। আমি তো হুমায়ুন কবির স্যার ছিলেন আমাদের সিনিয়র, যিনি পলিটিক্স এসছেন, উনি ছিলেন 5টা সাব ডিভিশনের এসডিপি। আর তখন সাব ডিভিশনগুলো ছিল বিশাল, মানে এখন এই প্রতিটা সাব ডিভিশন একটা করে জেলা। ধরুন বারাসত সাব ডিভিশন আমি এসডিপি ছিলাম, তো বারাসত এখন কিন্তু একটা পুরো ডিস্ট্রিক্ট জেলা। এই হুমায়ুন স্যার এবং আমি ইদানিংকালের মধ্যে 2জন মাত্র অফিসার বোধহয় যারা 5টা করে সাব ডিভিশনের এসডিপিও ছিল। তো প্রথম দিকে হাত ওঠেনি তা বলবো না, কিন্তু ভেরি সুন আই লার্নড অ্যান্ড রিয়েলাইজড যে হাত উঠিয়ে লাভ হয় না। আমি একটা ঘটনা বলি। আমি এসডিপিও বিষ্ণুপুর, ফরেস্ট বাংলোতে ডাকাতি হলো, মারাত্মক ডাকাতি হলো। তো হই কাণ্ড। 2-3 দিনের মধ্যে সেই ওসি আবার জেলে আছে এখন বোধহয়। সেই ওসি আমাকে বললো, স্যার ডাকাত ধরা পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, রেখে দাও, কাল সকালে কথা বলবো। রাত্রি 9টা নাগাদ খবর দিল। ও অ্যাডমিটও করে নিচ্ছে ও ডাকাতি করেছে। রাত্রি 2টায় আমি গেলাম, ওসি ঘুমিয়ে গেছে। অফিসে হাসুন স্যার বার করো ওকে। ছেলেটাকে বার করা হলো। বললাম, কী করেছিস? সে ডাকাতি করেছিস স্যার। কী করে করেছিস? এরমভাবে ঢুকেছি, এইখানে পাঁচিলটা ভাঙা আছে, ওখান দিয়ে ঢুকেছি, ওখান দিয়ে ঢুকে এটা করেছি, ওটা করেছি, এইখানে গেছি, ওখানে গেছি ইত্যাদি।
তা আমি আমার সিকিউরিটিকে বললাম কোমরে দড়ি বেঁধে গাড়িতে ওঠালো। এবার ফরেস্ট বাংলো, ঘুটঘুটি অন্ধকার, যেদিন ডাকাতি করতে এসছে সেদিনও তো অন্ধকার। আমি নেমে বললাম দেখাও কোন রাস্তা দিয়ে এসছিলে এবং কীভাবে কোন কোন ঘরে ঢুকেছো, কী কী ডাকাতি করে কোন রাস্তা দিয়ে বেরিয়েছো। সে কী করে দেখাবে, সে তো বানিয়ে বলেছে পুরোটা, মারের চোটে বানিয়ে বলেছে। আচ্ছা, খুশি তাকে শিখিয়ে দেয়নি বানিয়ে বলতে, কিন্তু তাকে এমন মার দিয়েছে বেধড়ক, সে তখন আমার কাছে হাত জোর করে কাঁদছে, স্যার আমি আর পারবো না স্যার, আমি দাঁড়াতে পারছি না, পা ফেটে গেছে স্যার মারের চোটে, আমি কী করবো স্যার, মরে যেতাম না বললে। তো দ্যাট ওয়াজ এ লার্নিং লেসন টু মি। তার আগেই আমার এটা হয়েছিল, বারাসাতে থাকতেই হয়েছিল, বারাসাতের পরে আমার বিষ্ণুপুর গিয়েছিলাম, কিন্তু তারপর থেকে আমি হাত ওঠাইনি। খুব বড় জোর হলে রাস্তায় কোনো ধাক্কাধাক্কি করতে হয়েছে, কাউকে করেছি সে ঠিক আছে, কিন্তু চর মেরেছিলেন কাকে? হ্যাঁ সেটা একটা বিচ্ছিরি কাণ্ড। সেটা বিষ্ণুপুরে আমার বাংলোটা এসডিপির বাংলো প্লাস অফিস এখন অন্য জায়গায় শিফট করে গেছে। পুরোনো বাংলো ছিল অনেক, রাস্তার পাশে একদিকে পাঁচিল আর একদিকে একটা বাড়ি, সুন্দর নতুন বাড়ি। তা একদিন রাত্রেবেলা সারাটায় ফিরে এসে দেখি যে একটা পুরো ইটের স্ট্যাক আমার পাঁচিলের দিকে রাখা ছিল, সে কাত হয়ে পড়ে পাঁচিলটাই গেছে ভেঙে। তো আমি বললাম ইটগুলো কার, জানা গেল পাশের বাড়ি হচ্ছেন একজন ভদ্রলোক যিনি স্কুলের সিনিয়র টিচার। তাই বললাম আপনি ইটগুলো তুলে এখনই আপনার এই সামনে বারান্দায় রাখুন। উনি বললেন আমি পারবো না। আমি তখন ক্লাবের ছেলেদের ডাকলাম, ওরা হয়ে করে ছুটি, কী করতে হবে স্যার, এগুলো ভাই তুলে এখানে রেখে দেয়, গুছিয়ে রাখতে শুরু করলো। তখন ওনার ছেলে বেরিয়ে এলো। তখন একটা জিনিস খুব চালু হয়েছিল, হ্যান্ডিক্যাম। তো হ্যান্ডিক্যাম নিয়ে দুবাইয়ে চাকরি করতো, ছবি তুলছে। আমি হ্যান্ডিক্যামটা কেড়ে নিয়ে বললাম ফেলে দেবো লালবাদের জলে, কিছু ছবি তুলবেন না, অন্যায় করেছেন, চুপটা দাঁড়িয়ে থাক। চুপ করে দাঁড়িয়ে গেল। এবারে ওর বাবা এলো। ওর বাবা এসে না, আমি ঘরে ঢুকে গেলাম। ঘরে ঢুকে জামা কাপড় ছেড়ে হাফ প্যান্ট পরে টি শার্ট পরে দেখছি ইট সরছে। হঠাৎ ওর বাবা এলো, এসে খুব চাচামি শুরু করে দিল। আমি বেরোলাম, আমি আপনি তো টিচার, তাতে কী হয়েছে, আপনি ইটগুলো আমার কেনা ইট, আপনার লোকেদের সাহস কী করে হয় ক্লাবের ছেলেদের দিয়ে আপনি এগুলো তোলাচ্ছেন, আমি আর বারান্দাতে কেন তোলাচ্ছেন ইত্যাদি। কি মনে হলো হঠাৎ, সারাদিন ডিউটি করেছিলাম, ডান হাতের কোষে এক চর, সপাস করে চটটা মারতেই চশমাটা খুলে মাটিতে পড়ে গেল। এবার লোকটা চশমাটা তুলে নিয়ে বাড়ি চলে গেল। ওসিকে ডাকলাম, ওসিকে বললাম এই হয়েছে। ওসি বলে ঠিক আছে একটা জিডি করে রাখছি। ঠিক আছে, জিডি করে রাখলো। পরদিন সকাল থেকে মাস্টারমশাই ফ্যামিলি শুধু উধাও। তার দিন সাতেক বাদে হিউম্যান রাইটস থেকে একটা চিঠি এলো, অ্যাডিশনাল এসপি ছিলেন একজন, তিনিও এখন নেই, আর মারা গেছেন। তিনি বললেন কল্যাণ আমি এনকোয়ারি করতে যাব এই ঘটনাটা। না আসুন স্যার। উনি করলেন কি, আমার কাছে না এসে এমএলএ বিষ্ণুপুরের বাড়ি চলে গেলেন। এবার এমএলএ বিষ্ণুপুর বা বিষ্ণুপুরের তাবর মানুষ, আমার সঙ্গে অসম্ভব ভালো সম্পর্ক ছিল, আজও আছে। এখন আমি প্রতি বছর একবার দুবার বিষ্ণুপুর যাই, কিন্তু আমি কোনো পুলিশের কোনো গেস্ট হাউস বা কোথাও থাকি না, সাধারণ লোকের বাড়িতেই থাকি। মানে এত মানুষ ভালোবাসেন এখনো আমাকে ওখানে। তো এমএলএ ওনাকে বোঝানোর চেষ্টা করলেন, কল্যাণবাবু এরকম নন, ঘটনাটা আপনি ভালো করে দেখুন, হ্যান ত্যান। উনি কি দেখলেন কে জানে, আমার অফিসেও এলেন না। উনি রিপোর্ট পাঠালেন, স্ট্রেট লিখে দিলেন রিপোর্টের শেষে। পরে দেখেছিলাম যে এসডিপিও ইজ গিল্টি। বাস, হিউম্যান রাইটস কমিশন ফুল বেঞ্চ বসিয়ে দিল। ফুল বেঞ্চ বসানো মানে দে হ্যাভ টেকেন কগনিজেন্স যে তুমি অন্যায়টা করেছো, এবার তোমার শাস্তিটুকু শুধু দেয়া বাকি। আমি গেলাম, আমাকে বললো লিখলাম। তখন আমি জানি না এইসব রিপোর্ট এসছে। ঘরে ঢুকলাম, দেখি ফুল বেঞ্চ বসে আছে, দুজন এনজিও থেকে 2টি মেয়ে বসে আছে, তারা সব নোট করছে, আর ওখানে 6জন না 7জন বসে আছে। তবে জিজ্ঞেস করলো কী হয়েছে, আমি আপনাকে যেটা বলছি সেইটাই বললাম, যে ঠিক এক্স্যাক্টলি এই হয়েছে। তো ওখানে একজন ভদ্রলোক, পরে জেনেছিলাম তিনি আমাকে চিনতেন, ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রনের হেড। তিনি বললেন কল্যাণবাবু আপনি যেটা বলছেন ভেবেচিন্তে বলছেন তো, এর কি ইমপ্লিকেশন হতে পারে? আমি বললাম না, কারণ আমি এর আগে কোনোদিন হিউম্যান রাইটস ফেস করিনি, কিন্তু ঘটনাটা যেটা হয়েছে সেটা বলছি, বাকিটা ভাবার তো জায়গায় আমি নেই। তো চেয়ারম্যান প্রচণ্ড খেপে গিয়ে বললেন যে আপনি বাইরে যান, যা বললেন সেটা আবার লিখে নিয়ে আসুন নিজের হাতে। আবার লিখলাম, লিখে নিয়ে এলাম, ওরা ওটা পড়লেন। পড়ার পর হঠাৎ দেখি ফুল বেঞ্চ আমাকে বলছে এই চশমাটা কি সেই চশমাটা? আমি বললাম হ্যাঁ, ওই চশমাটারও বাদিকটাই ভেঙে গিয়েছিল রাত্রেবেলা, তো একটু আলো কম ছিল, আমার ঠিক মনে পড়ছে না, বাট মেবি এটাই সেটা।
তো হঠাৎ দুম করে বললেন, চাকরিতে নতুন, সত্যি বলার সাহস রেখেছেন আপনি, এবারের মতন খুব স্ট্রিক্ট ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলাম, কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি হলে কিন্তু আপনারা চাকরি থাকবে না। থ্যাংক গড যে ওই ঘটনার পুনরাবৃত্তি হয়নি। তারপরে আরও একটা যেটা খুব উল্লেখযোগ্য ঘটনা আপনার কর্মজীবনে, সিঙ্গুরের ঘটনাটা। সিঙ্গুরে সে ভারী মজা। ইউএন থেকে এলাম, নারায়ণ ঘোষ সাহেব তিনিও মারা গেছেন। নারায়ণ ঘোষ সাহেব ছিলেন প্রবাদ প্রতিম অফিসার, অসম্ভব সৎ। ওই দেবকুমার বসু বলছিলাম না, দুজন ব্যাচমেট। দেবকুমার বসু ছিলেন আমার প্রথম এসপি, আর নারায়ণ ঘোষ ছিলেন। নারায়ণ ঘোষকে চিনতাম না, আমি ওনারে কাজ করিনি। আমি যখন ইয়ে থেকে ফিরলাম, ইউরোপ থেকে ফেরার পরেই দেখলাম, আমি ফিরেছিলাম আমার মনে পড়ছে অক্টোবরে বোধহয়, 5 সেপ্টেম্বর বোধহয় ফিরেছিলাম। উনি 1-2 মাসের মধ্যে আমাকে জানালেন যে, শোনো, বড্ড কষ্ট করে এসছো, বাড়িঘর তো ছেড়ে থেকেছো, শান্ত একটা জায়গায় তোমাকে দিয়ে দিচ্ছি, যাও। ঠিক আছে স্যার। কয়েকদিনের মধ্যে অর্ডার এলো চন্দননগরের এসটিপিও। চন্দননগর সত্যিই তখন শান্ত জায়গা ছিল। তো গেলাম দিব্যি ড্যাং করে, জুট মিলের বিরাট বাংলো, সেখানে বাচ্চা ছেলে, শ্বশুর শাশুড়ি মা সবাইকে নিয়ে থেকে গেলাম। চন্দননগরে রয়েছি, খুব ভালো কাটাচ্ছি। ওমা, যেদিন ইলেকশন হলো, ইলেকশনও কাটালাম, ইলেকশনে তাপিয়ে বেড়ালাম পুরো। ইলেকশনে উল্টে সিপিএম টিভিতে প্রচার করে দিল যে এসডিপিও চন্দননগরকে সিঙ্গুর ইলেকশন থেকে সরিয়ে দেওয়া হলো। মানে তখন সিঙ্গুরে কোনো ঝামেলা হয়নি, কিন্তু এমনি সিঙ্গুর থানা থেকে সরিয়ে দেওয়া হলো। কেন না, সিঙ্গুরের ওখানে সিপিএমের লোকেরা একটা ওদের সিপিএমের শিবিরে যথারীতি যেরকম থাকে 20-25 জন ভিড় করেছিল। আমি দুবার বলার পরে শোনেনি, লাঠি দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম। তাতে টিভিতে স্ক্রল বেরিয়ে গেল। আমাকে লোকে ফোন করছে, এই করলাম তুমি কোথায়? আমি সিঙ্গুরে। বলে তোমাকে সরিয়ে দিয়েছে। তাহলে আমার কাছে তো কোনো অর্ডার নেই, এসপির কাছেও নেই। যাই হোক, সেসব হলো। ভোট হয়ে গেল, রেজাল্ট বেরোলো। যেদিন রেজাল্ট বেরোলো সেদিন সন্ধ্যাবেলা বুদ্ধবাবু ঘোষণা করলেন যে সিঙ্গুরে টাটা আসছে। তাহলে কথা, টাটা আসছে আমার কি? সিঙ্গুর আমার একটা থানা, 5টা থানার মধ্যে। ওমা, তার দিন 5-7 বাদই এসপির ফোন, আপনি কোথায়? বললো অফিসে। আরে আপনি অফিসে, আপনি সিঙ্গুর যান। বললো কী হয়েছে? বললো টাটা লোকরা এসছে, তাদের ঝাঁটা দিয়ে তারা করেছে মেয়েরা। আমি বললাম তাই নাকি? আমি কেউ জানায়নি, ওসেও জানায়নি। আমি গেলাম গাড়ি ঘোড়া নিয়ে, যতক্ষণে পৌঁছলাম ততক্ষণে টাটারা পালিয়ে গেছে। ওই যে সেদিন শুরু হলো। তারপর সিঙ্গুরের যেদিন টাটা বললেন যে গুলিটা তো উনি চালিয়েই দিয়েছেন, আমি এখান থেকে সরে যাচ্ছি, সেই দিন সন্ধ্যাবেলা আমি বাড়ি ফিরেছি 6টা 6:30। তখন আমার গাড়ি আমি নিজেই চালাতাম, ড্রাইভার ছিল না। আমি গাড়িটা নিয়ে সঙ্গে সঙ্গে আবার বেরোলাম সিঙ্গুরে। গিয়ে দেখি দুর্গাপুর এক্সপ্রেসের উপরে দূরে দূরে একটা করে টায়ার নিয়ে সিপিএমের সাপোর্টাররা জ্বালাচ্ছে দুঃখে আর প্রতিবাদে। আমার টেন্টে পৌঁছে দেখলাম যে পুলিশের অফিসাররা, সিনিয়র অফিসাররা লিটারেলি চোখ দিয়ে জল পড়ছে। আমাকে দেখেই বললো, স্যার হলো না স্যার। মানে অলমোস্ট আইসিইউতে কোনো পেশেন্ট থাকলে মরে গেলে বেরিয়ে এসে যে এক্সপিরিয়েন্সটা, সেইটা আমার হলো যে স্যার হলো না, পারলাম না আমরা। আমাদের তো কিছু বলার নেই, পুলিশ আর কী করবে? পুলিশের কাজ প্রোটেক্ট করা। কেউ যদি করবো না মনে করেন বা কেউ যদি করতে দেবো না মনে করেন, সেখানে তো পুলিশের কিছু করেন। তাই ওদের সঙ্গে কিছুক্ষণ বসলাম। এই পুরো পিরিয়ডটা আমি ছিলাম। তারপরেও 15 দিন আমি ছিলাম। 15 দিন বাদে আমাকে এসডিপিও দুর্গাপুরে পোস্টিং করা হয়। তো সিঙ্গুর পিরিয়ডটা শুরু থেকে শেষ আমি দেখেছি। মাননীয় মুখ্যমন্ত্রী 3বার সিঙ্গুরে অ্যারেস্ট হয়েছেন, 3বারই আমাকে করতে হয়েছে। বিডিও অফিসে, তারপরে আপনার ইয়েতে নানকুনিতে, এবং আরেকবার সিঙ্গুরে। মানে বর্তমান মুখ্যমন্ত্রী, তখন বিরোধী নেত্রী, তখন বিরোধী নেত্রী, 3বারই অ্যারেস্ট করতে হয়েছে। এমনকি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যখন উনি বসেছিলেন, ওনার ঠিক পেছনে ছিল পাঁচিলের ঠিক পেছনে ছিল আমার সুইচ স্ট্যান্ড। যে সুইচ স্ট্যান্ডের মধ্যে টয়লেট ফয়লেট সব ছিল। আমি রীতিমতো টিভির অ্যান্টেনাও লাগিয়ে নিয়েছিলাম। ওখানেই রান্না করতাম, খেতাম। উনি থাকতেন রাস্তার পাশে, আমি থাকতাম এখানে। তো এরকম করে কেটেছে দিনের পর দিন। কিন্তু সিঙ্গুরের ল অ্যান্ড অর্ডার একটা জিনিস হয়েছে, সেটা আমি বারবার বলি। সেটা হচ্ছে সিঙ্গুর একমাত্র ল অ্যান্ড অর্ডার পশ্চিমবঙ্গে বিস্তৃত সময় চলেছে। এত দীর্ঘ সময় কোনো ল অ্যান্ড অর্ডার চলেনি, কিন্তু একটাও গুলি চলেনি। আই এম থ্যাঙ্কফুল টু সুপ্রতিম সরকার এসপি। উনি এই নিয়মটা করে দিয়েছিলেন যে সিঙ্গুরে মাত্র 2টো রাইফেল থাকবে, 2জন কনস্টেবলের। 450 ফোর্স কাজ করতো এক এক শিফটে। আর অন্যান্য দিন আরও বেশি, যেদিন মদনজি যেতেন বা মদন মিত্র যেতেন আরও বেশি। কিন্তু কারোর কাছে টিয়ার গ্যাস সেল থাকতো অনেকের কাছে, আর লাঠি আর ঢাল ছাড়া কোনো রাইফেল বা স্মল আর্মস, রিভলভারও থাকবে না। অনেক সুপ্রিয় অফিসার রীতিমতো বিদ্রোহ করেছেন যে এইটা বলার অধিকার কে দিল এসপিকে।
বা কল্যাণ তুমি এটা কেন দেবে না, আমার আত্মরক্ষার অধিকার আছে, আমি ট্রেন্ড পুলিশ রেগুলেশনে, তুমি কি করে আমাকে রিফিউজ করতে পারো, আমি ইন রাইটিং দিচ্ছি। কিন্তু আমরা বুঝিয়ে সুঝিয়ে এটা রাজি করিয়েছিলাম। সো নট এ সিঙ্গেল রাউন্ড ওয়াজ ফায়ার্ড। মানুষের মৃত্যু তো ছেড়ে দিন, বুলেটে কোনো ইঞ্জুরি নেই। হ্যাঁ, হাজার হাজার রাউন্ড গ্যাস চলেছে, অফিসিয়ালি বোধ হয় মোর দ্যান 2000 খুব সম্ভবত, নর্মালি বুঝতে পারছেন আরও বেশি। আমরা গ্যাস চালিয়েছি ওদের দিকে, ওরা পাথর ছুঁড়েছে আমাদের দিকে, কিন্তু কোনো মানুষের ইনজুরি করা হয়নি। কারণ বারবার আমরা একটাই কথা বলতাম পুলিশকে প্রতিদিন, যে মনে করো তোমার বাবার জমি এখানে আছে, কিন্তু তুমি পুলিশে চাকরি করো, এবার তুমি কি করবে ভাবো। আমাদের কাট আউট টাস্ক ছিল, কি টাস্ক, যে আমরা এই পাঁচিলটা ওদের ভাঙতে দেব না। আর ওদের কি ছিল, পাঁচিলের একটাই তো খসাতে পারলে মোরাল ভিক্টরি। তো পাঁচিলটা রক্ষা করা আমাদের কাজ, আমাদের কাজ নয় ওদের গ্রামে গিয়ে দৌড়ে দৌড়ে একে মেরে তাকে মেরে ধরে আনা, এই আনা ওই আনা। আমরা আমাদের পাঁচিল রক্ষা করে যাব, ভেতরে টাটার কাজ হতে থাকবে। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট ফিনিশড। কনভেয়ার বেল্টে গাড়ি যাচ্ছে, লিক চেক করা হচ্ছে তার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই স্টেজে চলে গিয়েছিল। মানে অ্যানাদার ফিউ ডেজ ট্রাকে করে গাড়ি বেরোতে আরম্ভ করতো। সেই অবস্থা থেকে এটা বন্ধ হলো। তো টাটার চলে যাওয়াটা আপনার পার্সোনাল ইভ্যালুয়েশন কি, মানে এটা খুব দরকার ছিল চলে যাওয়াটা? আমার একদম পার্সোনাল ইভ্যালুয়েশন হচ্ছে অল থ্রি, গভর্নমেন্ট, রুলিং গভর্নমেন্ট, বিরোধী গভর্নমেন্ট, অপোজিশন গভর্নমেন্ট না, অপোজিশন পার্টি, অ্যান্ড টাটা, all three of them wanted at one point of time this should not happen. খুব সহজ কথায় বলতে গেলে রুলিং পার্টি ভেবে নিয়েছিল যে এইটা না হতে দিলে পশ্চিমবঙ্গের মানুষ বিরোধী নেত্রীকে শেষ করে দেবে, যে তোমরা আমাদের শিল্পটা হতে দিলে না। বিরোধী নেত্রী ভাবলেন এটা না হতে দিলে পশ্চিমবঙ্গকে বোঝানো যাবে যে আমি কৃষি বান্ধব, আমি তো হতে দেবো না বলিনি, আমি বলি অন্য জমিতে করা হোক, কিন্তু যেখানেই হোক যদি এটা না দেওয়া হয় তাহলে আমি সবচেয়ে বেশি মাইলেজ পাবো এবং আমি গভর্নমেন্টে আসতে পারবো। হুইচ হ্যাপেন্ড ইনফ্যাক্ট। টাটা তো কোনো স্টেক ছিল না, অতটা জমি তো অলমোস্ট বিনা পয়সা পেয়েছিলেন উনি। সমস্ত যে যা তৈরি হয়েছিল নিশ্চয়ই, আমি জানি না ভেতরের খবর, নিশ্চয়ই ইনসিওর ছিল। ওনার কি হয়েছে, এক পয়সা কিছু লস হয়নি, উল্টে ব্যবসায়িক দিক থেকে একবার দেখুন তো কি হিউজ মাইলেজ গোটা ওয়ার্ল্ডে পেয়েছেন উনি। এই ন্যানো কথাটা, আমার ওখানে একজন ভদ্রমহিলা ছিলেন, মাসের পর মাস ক্যামেরাটা ট্রাইপডের উপর দাঁড় করিয়ে রাখতেন, জার্মানির একটা রিপোর্টার, যিনি সরাসরি জার্মানিতে খবর পাঠাতেন। তো হয়ে গেছে, তো একটা ব্যবসায়ীর আর কি লাগবে, করবো না, আর হবে না। এবং আমি যদি আজকে এইভাবেও জিনিসটাকে ভাবতে আরম্ভ করি যে রুলিং পার্টি যদি চেয়েই ছিল যে না হোক, তাতে পলিটিক্যাল গেইন হবে, তাহলে টাটার এই সিদ্ধান্তের পিছনে আমি একটা প্রশ্নই রাখছি, ছিল না তো রুলিং পার্টির কারো কারো ইন্ধন? তুমি চলে যাও, তাহলে তো আমাদের লাভ। আমি জানি না, এর কোনো রকম প্রমাণ আমার কাছে নেই, কিন্তু আমরা তো ওখানে মাটিতে দাঁড়িয়ে দেখেছি, কনভেয়ার বেল্ট রেডি, গাড়ি তৈরি অলমোস্ট রেডি। একটা হাত ছিল, জাস্ট কোনোই থেকে একটা হাত ভাবুন, আমার হাতের অন্ততপক্ষে সে 200 গুণ বড়। সেই হাতটার 10টা না 11টা আঙুল ছিল। এই 11টা আঙুল 11টা ইনস্ট্রুমেন্টকে নিয়ে ফাঁকা ফাঁকা ড্যাশবোর্ডের উপরে ধরছে, আর নিচে থেকে কম্পিউটারাইজড সোল্ডারিং আয়রন চিচির করে লাগাচ্ছে। উইদিন ফিউ সেকেন্ডস, লেস দ্যান এ মিনিট, ড্যাশবোর্ড রেডি হয়ে পাশে পড়ে যাচ্ছে। দ্যাট ওয়াজ অলসো মেড। এগুলো তো আমরা চোখে দেখেছি। তার কি বাকি ছিল গাড়ি তৈরি? যদি বলা হয় যে পুলিশ প্রোটেক্ট করতে পারেনি, পুলিশ আর কি প্রোটেক্ট করবে? নোবডি কুড এন্টার দেয়ার। এবারে ট্রাকে উঠবে, ট্রাক শুদ্ধ বেরোবে, ট্রাক শুদ্ধ তুলে নিয়ে চলে যাবে লোকজন, কি ট্রাক শুদ্ধ জ্বালিয়ে দেবে, কি হয়? তো একটা সময় নিশ্চয়ই আমরা চাইনি কেউই যে হোক। আপনার তো মানে পশ্চিমবঙ্গের 3জন মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে। এই প্রশ্ন আপনি বহুবার জবাব দিয়েছেন এই প্রশ্নে, কিন্তু এটা তো খুবই একটা উল্লেখযোগ্য প্রশ্ন বলে আমার মনে হয় আপনার কাছে। তো এই অভিজ্ঞতাটা কীরকম 3জন মুখ্যমন্ত্রীর, মানে আপনার পার্সোনাল অ্যাসেসমেন্টই কীরকম, আর আপনার অভিজ্ঞতা কীরকম 3জনের সঙ্গে কাজ করার? দেখুন, জ্যোতিবাবু আছে, সে আমার মনে হচ্ছে উনি স্ট্যাটাস কোতে বিশ্বাস করতেন, যেটা চলছে ঠিকঠাক চলছে, শান্তিপূর্ণ চলছে, ঠিক আছে, সেটাকে আর বৈপ্লবিক পরিবর্তন করে কী হবে ইত্যাদি। আর ব্যক্তি মানুষ হিসেবে যদি বলেন, উনি ওনার মতন থাকতেন। হি লিভ লাইক এ কিং। আমরা পুলিশ অফিসাররা ধারে কাছে থাকলেও কোনোদিন ওনার কাছে যাওয়ার সুযোগই পেতাম না। স্পিডি আইজিরা কতটা পেতেন সেটা তারা জানেন। কিন্তু আমরা আমাদের লেভেলে আমরা অনেক কাছে থেকেছি। মেদিনীপুর সার্কিট হাউসে সারা রাত আমরা ডিউটি করেছি।
কিন্তু কোনোদিন পাইনি। একটা দূরত্ব থেকে একটা সম্ভ্রম নিয়ে তাকিয়ে থেকেছি, দেখেছি, ওনার সম্বন্ধে শুনেছি। তারপরে এলেন বুদ্ধবাবু। বুদ্ধবাবু কিন্তু অনেকটাই আমার মনে হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন, রাজনীতি এগুলোর বাইরে তার একটা সাংস্কৃতিক একটা অদ্ভুত ইমেজ ছিল, যেটা উনি খুব ভালোভাবে পোর্ট্রে করতেন। চলনে বলনে, পোশাকে আশাকে, কথায় বার্তায়, নন্দনে রেগুলার যাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু এর মধ্যে দিয়ে বুদ্ধবাবু ওই একটা জায়গা তৈরি করেছিলেন। কিন্তু ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি বুদ্ধবাবুর সময়েও কিন্তু আমরা খুব যে কাছে যেতে পেরেছিলাম সেমের তা নয়। তবু হ্যাঁ, যে প্রস্তর মূর্তিটা ছিল জ্যোতিবাবুর ক্ষেত্রে সেইটা হয়তো ভেঙে কিছুটা একটা অ্যাপ্রোচেবল জায়গা একটা হয়তো পৌঁছেছিল বা কিছু হয়েছিল। তবুও ছিল ওখানেও ক্ষমতার দম্ভ বলুন, আস্ফালন বলুন, ছিল না তা নয়। বেশি যদি মমতা ব্যানার্জিকে বলেন, ওনার নীতি, ওনার কার্যপদ্ধতি ইত্যাদি সেগুলোর মধ্যে না গিয়ে আমি এটুকু বলতে পারি, অনেক বেশি পাশের ঘরের মেয়ের মতন উনি ছিলেন, অনেক বেশি মানবিক ছিলেন। আমি এসপি মালদা, উনি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং দিচ্ছেন, মুকুলবাবু বললেন যে এখান থেকে আমরা বালুরঘাট যাব, তো একটু তেলে ভাজা লাগবে। আমি তেলে ভাজা দোকান থেকে কিনে দিতেই পারতাম। সমস্যাটা হয়ে গেল যে সেই তেলটা কী তেল আমি তো জানি না। এবার ওনারা সবাই অসুস্থ বললে দায়িত্ব এসপির ঘাড়ে পড়বে। আমার বাংলার পিছনেই মিটিং হচ্ছিল। আমি গাড়িকে কী বললাম, তুমি 2-3টে ক্যাসারোল ভর্তি করে তেলে ভাজা করে দাও। তো 40 মিনিটের বেশি সময় পেল, 3-4টে ক্যাসারোল ভর্তি করে দিল। সিএমের গাড়িতে উঠে আপনার স্ত্রী? আমার স্ত্রী। আচ্ছা। গাড়ি ওকে বললাম, ও সঙ্গে সঙ্গে করে দিল, গাড়িতে উঠিয়ে দেওয়া হলো। এবার আমি যাচ্ছি কনভেটার পেছন পেছন আমার জেলাটা পার করব। হঠাৎ আমার জেলা ঠিক একটু আগে কনভেটার দাঁড়িয়ে গেল। এবার অ্যাজ এসপি আমি খুব ওরিড। আমি গাড়ি থেকে নেমে অলমোস্ট দৌড়ে গেলাম সামনে সিএমের গাড়ি। সিএম তো সবার সামনে যান সব সময়। তো গিয়ে দেখি সিএম গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছেন। আমি তো হতে বললেন কল্যাণ, উনি আমাকে নাম ধরে ডাকতেন, ওই সিঙ্গুর থেকে আলাপ ছিল বলে, কিন্তু আপনি বলতেন, শ্রদ্ধা করেন খুবই, এখনও করি, আমিও করি। তো উনি বলেন, কল্যাণ, 2টো ক্যাসারোল না আপনি প্লিজ নিয়ে পিছনের ভলভো ফার্স্টে উঠিয়ে দিন, ওখানে আলাপনবাবু এবং আরও সবাই আছেন, ওরা কিছু খাননি, ওরা খেতে খেতে যাবেন। এই একটা ঘটনা বলছি আপনাকে। ঠিক সিমিলারলি একবার গঙ্গাভবন উনি আছেন, হঠাৎ রাত্রিবেলা 8:30টার সময় দেখলেন দূরে গেটের কাছে 2টি লেডি কনস্টেবল দাঁড়িয়ে আছে। উনি বললেন, এরা কারা? বললেন, আমি বললাম যে ম্যাম পুলিশের লোক। কেন রেখেছেন? আমরা বলিনি আমি যে সন্ধ্যের পরে রাখবেন না। আমি বললাম, ম্যাম আপনার কাছে না পিটিশন দিতে আসে বেশিরভাগ মেয়েরা, মহিলারা, তাদেরকে আটকাবো কী করে ছেলেরা? না 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 না, এটা আপনি কিন্তু খুব বাজে কাজ করেছেন, ডাকুন ওদেরকে। এবার তাদেরকে আমি ডেকে পাঠালাম, আমিও ভয়ে কাঁপছি তখন, কী না কী হবে। তাদের ডেকে পাঠালেন, কখন খেয়েছেন? না ম্যাম, না ম্যাম একটু আগে মুড়ি খেয়েছি। মুড়ি খেয়েছেন, বসুন এখানে। বলে ড্রয়িং রুমে উনি বসিয়ে দিলেন। এবার ভেতর থেকে গিয়ে বললেন, খাবার দাও। সে এখন আমার মনে আছে ভাত, পাবদা মাছ সব সাজিয়ে দিয়েছে। এবার তারা তো কাঁপছে থরথর করে, মানে সিএম দাঁড়িয়ে আছে, তার সামনে খেতে হচ্ছে তাদেরকে। আর সিএম বললেন, খাও, শিগগির খাও আগে। খাওয়া দাওয়ার পর আমাকে বললেন, গাড়ি করে বাড়ি পাঠান, যেখানেই বাড়ি হোক। বললেন, ম্যাম ম্যাম ওদের গাড়ি আছে। আমি গাড়ি আছে শুনতে চাই না, গাড়ি করে বাড়ি পাঠাবে তুমি। করলাম, আপনি বললেন আপনি বাড়ি পাঠান ওদের। তো এই যে যেগুলো, এগুলো আই নেভার রিসিভড, নেভার এক্সপেক্টেড ফ্রম আদার 2 CMs। তো এই জায়গাটাতে আমার মনে হয়েছে কোথাও একটা কিন্তু একটা মানুষ ওনার মধ্যে রয়েছে, যেটা কিন্তু ওনার কাছাকাছি যারা কাজ করেছেন, হ্যাঁ প্রচণ্ড বকুনি খেয়েছেন, হয়তো বলেছেন চাপকানো উচিত তোমাদের, কিন্তু কোথাও একটা অসম্ভব স্নেহ করেছেন, অসম্ভব ভালোবেসেছেন। তো এইটা হচ্ছে ওদের তফাৎ। বাকি নীতি কাজকর্ম সব তো আপনারা দেখতেই পাচ্ছেন কী হচ্ছে না হচ্ছে। আর কোনো বিশেষ ঘটনা আপনার কর্মজীবনের যেটা আপনার মনে হয় যে খুবই উল্লেখযোগ্য ছিল, যেগুলো আমরা এখনো পর্যন্ত আলোচনা করিনি, এমন কিছু যেটা আপনি বলতে চান? শুনি একটু। আমি একটু এমন এমন ঘটনা বলি যেগুলো নর্মালি শোনা যায় না। আমি এসডিপিও বারাসাত বসে আছি অফিসে একতলায়, তো শুনতে পাচ্ছি বাইরে একটা কিছু চেঁচামেচি হচ্ছে। তো আমি সিকিউরিটিকে বললাম, কী হয়েছে? দীপঙ্কর ছিল ড্রাইভার, সিকিউরিটি না ড্রাইভার। ও গিয়ে বললো, স্যার একটা বাচ্চা ছেলে আপনার কাছে আসতে চাইছে। কিন্তু আসুক, অসুবিধা কী? তো ছেলেটা এলো, ওই 11-12 বছর বয়স হবে। একটা কৌটো নিয়ে ঠকাস করে আমার টেবিলের উপর রেখে দিয়ে বললো, এটা মা পাঠিয়েছে। আমি বললাম, এটা কী আছে? আমি জানি না, আমার ফুটবল ম্যাচ আছে, আমি এক্ষুনি যাবো।
বললো আরে ভাই বসো, তুমি কোথায় যাবে? আমি দেগঙ্গা যাবো, অনেক দূরে, আমার ফুটবল ম্যাচ শুরু হয়ে যাবে, আমি এক্ষুনি বেরোবো। আমি বললাম আমি দেগঙ্গা যাবো, আমার গাড়িতে নিয়ে যাবো। ঠিক বলছেন তো, সত্যি নিয়ে যাবেন তো? বললো হ্যাঁ। কৌটোটা খোলো। কৌটোটা খুললো, ওই ধানের কুঁড়ো থাকে না, ধান থেকে চাল বার করার পর, সেটা ভর্তি ছোটো 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 দেশি মুরগির ডিম বেশ কিছু। আচ্ছা। তাই আমি বললাম এগুলো মা কেন দিয়েছে? বলে আমি জানি না, আমাকে বলেছে হেলাবারতলা এসডিপি অফিস, ওইখানে দিয়ে আসবি। আগের বছরও এসেছিলাম, আমি দিয়ে গেলাম। তুমি তুমি বলছো তুমি যাবে কি যাবে না? আমি বললাম আমি যাবো, বসো। আধ ঘন্টা বাদে ওকে নিয়ে বেরোলাম, ওকে নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে দেগঙ্গা রশির কাছে গেলাম। দেগঙ্গা রশি তো বুঝতে পারছে না কী হয়েছে। গ্রামটার নাম বললাম ছেলেটির, ওই গ্রামে গেলাম। গ্রামে যাওয়ার পর দেখা গেল যে আমার আগে ছিলেন একজন অসম্ভব অসম্ভব ভালো অফিসার, কিন্তু আমি বলবো দুর্ভাগাতম অফিসারদের মধ্যে যদি কেউ থাকেন তিনি হচ্ছেন বেঙ্গল পুলিশের সুনীলদা। অসম্ভব আনফর্চুনেট, কিন্তু দাঁতে দাঁত চেপে শেষ জীবন পর্যন্ত লড়ে যাচ্ছেন। চাকরিতে চলেই গেছে, হয়ে গেছে। কেন সেই দুর্ভাগ্য, সে গল্প আর একটা মারাত্মক গল্প। যাই হোক, তো সুনীল স্যার নাকি গত বছরের আগে উনি, ওনার পরে আমি গেছিলাম, ওই গ্রামটার পাশের হিন্দু গ্রামের মধ্যে একটা মারাত্মক সাম্প্রদায়িক সমস্যা হয়। ওখানে সুনীল স্যার পৌঁছে যান। সুনীল স্যার একটু ছোটোখাটো অফিসার ছিলেন, অসম্ভব সাহসী ছিলেন। সুনীল স্যার গিয়ে বলেন ওসিকে যে তুমি হিন্দুদের সামলাও, আমি মুসলমানদের সামলাচ্ছি। ওসি বলে হিন্দুদের সামলানো যাচ্ছে না, মুসলমানদের সামলানো যাচ্ছে না। এসডিপিও গিয়ে দেখে কেন না, ওদের একটা 8-9 বছরের বাচ্চাকে হিন্দুরা কিডন্যাপ করে নিয়েছে। তো ওকে জীবন্ত না ফের পাওয়া গেলে প্রচণ্ড ঝামেলা হবে। তো উনি ওসিকে খবর পাঠান, ওসি হিন্দুদের সঙ্গে কথা বলে ছেলেটিকে রিকভার করে। ছেলেটির বিধবা মা, তার এই একমাত্র সন্তান, তিনি সুনীল স্যারকে ভগবানের জায়গায় বসিয়ে দেন। তারপর থেকে ওই দিনটায়, যেদিন এইটা হয়েছিল, ছেলে রিকভার্ড হয়ে এসেছিলো, সেই দিনটাতে উনি কিছু না কিছু ঘরে যা থাকে এসডিপি অফিসে পাঠিয়ে দেন। উনি তো জানেন না যে এসডিপি সুনীল নেই, কল্যাণ আছে, কল্যাণের পরে অন্য কেউ আছে, বাট সি ইউজ টু সেন্ড দিস। এইগুলো হচ্ছে আমাদের চাকরি জীবনে পাওনা। আমি একসময় একেবারে বলতাম যে বছরে একটা করে লোক যদি এমন পাই যে কোনো দিন যদি শোনে যে এসডিপিও মরে গেছে তাহলে কাঁদবে, আমার চাকরি সার্থক। তখন একেবারে বলতাম, কিন্তু এখন আমি সত্যি সত্যিই ভাবি এটা, ইফ দেয়ার আর 10 or 20 পিপলস ইন মাই লাইফ, আমার আত্মীয় স্বজন ছাড়া, যারা ভাববে লোকটা মরে গেল, that is probably, I will think that I am really, really successful in my service. এরকম ঘটনা প্রচুর আছে। ওই সুনীলবাবুর গল্পটা বলা যাবে? সুনীল বাবুর নিশ্চয়ই বলা যাবে। সুনীল বাবুর সময়ে একটা গুন্ডা ছিল, নাম মনে হচ্ছে যত সম্ভব সুরেশ এরকম কিছু নাম হবে। প্রচুর মারাফাটা করছিল, ওনাকে ধরা যাচ্ছিল না। সুনীলবাবু পাগলের মতন খুঁজছিলেন সুনীল স্যার, ওসিও খুঁজছিল, সবাই খুঁজছিল। একদিন ভোরবেলা ইনফরমেশন পেয়ে সুনীল স্যার 2 সিকিউরিটিকে নিয়ে চলে যান। সুরেশ আর সুরেশের একটা বন্ধু, তারা ওই দেখে সুরেশের বন্ধুটা পুকুরের পাড়ে দাঁড়িয়ে সারেন্ডার করে যায়, ওনাকে ধরে নেওয়া হয়। আর সুরেশ কচুরিপানা ভর্তি পুকুরের মধ্যে ডুবে যায়। সুনীলবাবুর সিকিউরিটি ওটার দিকে, ভোরবেলা তখন, ওটার দিকে তাকিয়ে হঠাৎ দেখেন কচুরিপানাগুলো নড়ছে, মানে তলা দিয়ে সাঁতার কেটে সুরেশ পালাচ্ছে। ও সেটা লক্ষ্য করে গুলি করে, সুরেশ মরে যায়। সুরেশের বাড়ি নিয়ে আসা হয়, আর ওই ছেলেটার নাম ছিল যতদূর মনে পড়ছে পার্থ। এদের দুজনকে হাবড়া থানায় নিয়ে যাওয়া হয়। সারা দিন হাবড়ায় প্রচণ্ড লয় নড়া, সুরেশের ফলে কোনো একটা রাজনৈতিক দলের মারাত্মক সমস্যা ইত্যাদি প্রভৃতি হ্যান ত্যান করে ঠোরে সন্ধ্যাবেলা সুনীল স্যার এসে বসে ওসিকে বলেন নিয়ে এসো পার্থকে, সুরেশের সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করবো। ওসি বলে স্যার পার্থকে তো অন্য সাব ডিভিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। বললো মানে? বলে আপনি স্যার ব্যস্ত ছিলেন, তো অ্যাডিশন এসপি অর্ডার দিয়েছে। বললো ঠিক আছে, তাহলে অন্য সাব ডিভিশন থেকে আনাও। কিছুক্ষণ বাদে ওসি বড় মুখ করে এসে বলে যে স্যার পার্থ নেই। নেই মানে? বললো স্যার অন্য সাব ডিভিশন জানাচ্ছে ওকে এনকাউন্টার করে দেওয়া হয়েছে। আরে বডি কোথায়? বডি ফেলে দেওয়া হয়েছে, কুমিরে খেয়ে নিয়েছে। পার্থ সেই যে গায়েব হলো, আর পাওয়া গেল না আজও। 11টা পুলিশ অফিসারের এগেনস্টে কেস স্টার্ট হলো, সিআইডি তদন্ত করলো, চার্জশিট দিল, কেস চললো, ট্রায়াল চললো। সুনীল স্যার আর প্রমোশন পেলেন না সারা জীবন। একটা জায়গায় এসে অ্যাডিশনাল স্পেশাল এসে আটকে গেলেন। সারা জীবন কেসটা নিয়ে লড়ে গেলেন। কেসটা বোধহয় আজও চলছে, আজও লাইভ আছে, আজও চলছে।
অথচ উইদাউট এনি ফল্ট অফ হিম এনকাউন্টার করেছেন, একজনকে অ্যারেস্ট করেছেন, হতেই পারে। এবং সুরেশতরিত মতো অনেকগুলো কেসে ওয়ান্টেড ছিল, সত্যি মিথ্যে কি যাই হোক না কেন, কিন্তু আনফর্চুনেট। আচ্ছা, পুলিশ জীবনের সঙ্গে আপনার ব্যক্তিগত জীবনের বেশ একটা বৈপরীত্য আছে। এক হচ্ছে আপনি একজন শিল্পী, না শিল্পী তো তো এমন কোনো ধরাবাঁধা নিয়ম নিশ্চয়ই নেই যে যিনি পুলিশ হবেন যার হাতে রাইফেল থাকবে তার হাতে তুলি থাকবে না, কিন্তু এই আঁকার অভ্যাসটা কি ছোটবেলা থেকেই ছিল? আমার আপব্রিঙ্গিংটা খুব লো মিডল ক্লাস থেকে। আমার বাবা বড়লোক ছিলেন না, রাদার গরিবই ছিলেন, এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্টে খুব নিচু জায়গাতেই কাজ করতেন। তো একটা ছোট্ট এক রুমওয়ালা কোয়ার্টার ছিল আমাদের, ওখানেই আমরা চারজন, আমি, বোন, বাবা, মা বড় হয়েছি। তো সেভাবে আমাদের কোনো আঁকার কোনো শিক্ষক ছিল না। ওই পড়াশোনা করতাম। আমার মনে আছে ক্লাস 7-এ একজন দাড়িওয়ালা খুব সৌম্যদর্শন ভদ্রলোক এলেন, বাবা বললেন তোকে আজকে থেকে কবিতা আবৃত্তি শেখাবে। ভালো কথা। প্রথম কবিতা দুঃসময়, সে পেন্সিল দিয়ে কেটে কেটে উনি দাগ করে দিলেন। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। আমিও মুখস্থ করে খুব আবৃত্তি করে শোনালাম। 1 মাস বাদে উনি আর এলেন না, আসছিলেন না। বাবাকে জিজ্ঞেস করলাম আসবে না কাকু? বললো না রে কাকু, তো বুঝতে পারিনি, উনি প্রফেশনালি শেখাতে চাইছেন, কিন্তু আমাদের তত টাকা নেই, আমি সেই জন্য এই মাসের পরে বন্ধ করে দিয়েছি। তো আমরা ওই অবস্থায় ছিলাম, আঁকা শিখিনি, কিন্তু আঁকতে ইচ্ছে যেত যখন তখন যেখানে সেখানে পারতাম। কখনো পেন দিয়ে, কখনো পেন্সিল দিয়ে, কখনো রং পেন্সিল দিয়ে আঁকতাম। চাকরিতে এসেও দেখলাম। এবার আমাদের চাকরিতে না, আমি জানি না আপনি কীভাবে ভাবেন, কিন্তু বেশিরভাগ মানুষ ভাবে যে আমরা বোধহয় ব্যস্ততম চাকরি করি। আমি বলি যে না, এটা আমরা লোকের সামনে তৈরি করি, বা নিজের সামনে তৈরি করি, বা নিজের পরিবারের সামনে তৈরি করি যে আমরা ব্যস্ততম মানুষ। না, মোটেই না। আমার জীবনটা সেটার প্রমাণ। আমি যখন সিঙ্গুরের পরে দুর্গাপুর হয়ে মালদায় গেলাম, মালদার এসপিকে একদিন বললাম যে স্যার আমার না অনেকগুলো গ্লাস পেন্টিং মনে হচ্ছে চন্দননগরে রাখা আছে। উনি বললেন গাড়ি নিয়ে এসো। না, আমাকে যেতে হবে না, গাড়ি যাক, নিয়ে আসো। গাড়ি নিয়ে এলো, 3 ফুট 4 ফুট এক একটা, 3x4 4x4 বড় বড় গ্লাস পেন্টিং। এবং সে পেন্টিংগুলো এক একটা দেখতে অয়েল পেন্টিংয়ের মতনও, ছোটো ছোটো গ্লাস পেন্টিং না, যেরকম এমনি করা হয় ক্রাফট হিসেবে, সেরকম না, এটা হচ্ছে পেন্টিং, খুব সুন্দর করে বাঁধানো ইত্যাদি। তো এসপি একটা চাইলেন, সেটা একটা ঝড়ে পড়া একটা জাহাজ, সমুদ্র উত্তাল হয়ে গেছে, গ্রিন ব্লু হোয়াইট ওয়াটার, সাদা ফেনা ইত্যাদি, বিচ্ছিরি অবস্থা। ওই ছবিটা পরে আমি আরেকবার এঁকেছিলাম, এখন ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জের ঘরে আছে অফিসে, বিশাল বড় ছবি। তো যাই হোক, তো উনি ছবিটা চাইলেন, আমি দিয়েও দিলাম। তারপরে উনি আমাকে জিজ্ঞেস করলেন ওই সকালবেলা যে এত ছবি তুমি কখন আঁকলে? প্রায় 20-22টা ছবি, বড় বড় ছবি, বিভিন্ন সাইজের। আমিও অবাক হয়ে বললাম যে স্যার এগুলো তো সব গত 1-2 বছরে। তখন উনি বললেন গত 1-2 বছর তো তুমি সিঙ্গুর দেখতে, ওখানে তো প্রতিদিন ঝামেলা হতো, তুমি কী করে সময় পেলে? তখন আমি বুঝতে পারলাম, আমি ওনাকে বললাম যে স্যার সিঙ্গুরে একটা অদ্ভুত প্যাটার্ন ছিল। প্যাটার্নটা কি? সকালবেলা 7টা সাড়ে 7টার সময় চা মুড়ি খেয়ে গ্রামবাসীরা চলে আসতো 8টার মধ্যে প্রজেক্ট এরিয়ায়, ইট পাটকেল ছুটতো, আমরাও গ্যাস ছুটতাম, আর টিভি রিপোর্টাররা সেগুলো ক্যামেরাবন্দি করতো। এটা চলতো মোটামুটি 11টা সাড়ে 11টা। তারপরে চলে গিয়ে সরষের তেল মেখে পুকুরে ডুব দিয়ে চান করে ভাত টাত খেয়ে একটু ঘুমিয়ে রিপোর্টারদের খবর দিয়ে ওরা আবার আসতো 4টে নাগাদ। 5টা সাড়ে 5টা নাগাদ অন্ধকার হয়ে আসতো। অন্ধকারকে ওরা ভীষণ ভয় পেত, পুলিশ গুলি চালিয়ে দেবে, কী হবে, ফিরে চলে যেত। এবার দেখো, এই যে 11টা থেকে 3টে সাড়ে 3টে পর্যন্ত এই সময়টা তো আমি ফ্রি। তাহলে দুপুরে একটু ভাত খেয়ে ভাত ঘুম দেওয়া ছাড়া বা ঝিমোনো ছাড়া কাজ নেই। তো আমি 2-3 মাসের মধ্যে বুঝতে পারলাম যে এই সময়টা কী করব। অন্য অফিসাররাও কেউ ঢুলছে, কেউ এটা করছে ওটা করছে। তা আমি এই কাঁচ আর পেন্টিং সব নিয়ে গিয়ে টেন্টে গিয়ে রাখলাম। ওই প্রতিদিন একটু করে আঁকতাম। তো আলটিমেটলি প্রায় 20-21টা ছবি তৈরি হয়ে গেল 1.5-2 বছরে। সো এইটা এই এক্সাম্পল হিসেবে এই জন্য দিচ্ছে, এটা আমার বারবার হয়েছে। আমি অনেক সময় আমি দেখেছি যে কাজের মাঝখানে, ধরুন গার্গির একটা শাড়ি আমি ছবি আঁকবো, তো আমি অফিসে নিয়ে চলে যেতাম। 2-3 ঘন্টা, এখন কোনো মিটিং ফিটিং নেই, কিচ্ছু নেই, টেবিলের উপর শাড়িটা বিছিয়ে দিলাম, ফেব্রিক করতে আরম্ভ করে দিলাম, কিছুটা করে শুকিয়ে রেখে দিলাম, আবার পরে দেখা যাবে 2 দিন বাদে। এটা তো একটা দারুণ রিল্যাক্সেশন। একদমই
একদমই রিল্যাক্সেশন অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। আমি এখন টাইম ম্যানেজমেন্টের উপরে বিভিন্ন জায়গায় প্রচুর ট্রেনিং দিই বা লেকচার দিই। তো এটা টাইম ম্যানেজমেন্ট এক ধরনের, যে তোমার যে টাইমটা তুমি ওয়েস্ট করছো সোকল্ড, মানে তোমার যে টাইমটা লিক হয়ে যাচ্ছে তোমার জীবন থেকে, সবারই তো 24 ঘন্টা, তোমারও 24 ঘন্টা, আমারও তাই, তোমার লিকেজ কম, আমার হয়তো বেশি। নাও ইফ আই ক্যান মেক ইট স্লাইটলি লিক প্রুফ, আমার কাছে অনেকটা এক্সট্রা টাইম চলে আসে। তো সেই জন্যই আমার আঁকার সত্তা বলুন, আমার অনেকগুলো এক্সিবিশন হয়েছে। আমি মাঝখানে 2018-19-এ পাখির পালকের ওপরে পাখির ছবি আঁকি। উমা, তো তার এক্সিবিশন হয়, একটা এক্সিবিশনে আইসিসিআরে, একটা এক্সিবিশনে স্টার থিয়েটার যেখানে আগে ছিল সেখানে, আর কয়েকটা যায় হায়দ্রাবাদে একটা এক্সিবিশনে। এবং আমার কাছে একটাও নেই, সবগুলোই আমার বিক্রি হয়ে গেছে বা কেউ নিয়ে নিয়েছেন। আর এখন যখনই আঁকি তখনই কেউ না কেউ কাউকে না কাউকে গিফট করে দিই আমি, আর নাহলে গার্গী তো ওস্তাদ, ও ঘরে সেই সব ছবি রাখে যেখানে শিব, গণেশ, এই সব যদি কোনো কারণে থাকে, দুর্গা, ওগুলো ঘরে থাকে, বাকি সব আউট, একে তাকে দিয়ে ডেকে ডেকে দিয়ে দেয়। তো ওই ফেদার পেন্টিংগুলো একটু ইন্ট্রিকেট, একটু সময় বেশি লাগে। তো ওইগুলোর এক্সিবিশন হয়েছে, খুব ভালো এক্সিবিশন হয়েছে, হয়তো আবার সামনে করবো হয়তো কখনো। তো সবসময় কিন্তু তুমি টাইম যদি ম্যানেজ করতে চাও, তাহলে এইভাবে ভেবো না যে তোমার 24 ঘন্টাটা 26 ঘন্টা হোক, বরং এভাবে ভাবো যে তোমার 24 ঘন্টার মধ্যে 11 ঘন্টা যদি লিক হয়ে যাচ্ছে, ওটাকে কমিয়ে 9 ঘন্টা করা যায়। আমি যদি ওটিটি দেখি প্রতিদিন রাত্রি 12:30, আমি আমার এক বন্ধুকে সেদিনই বলছিলাম ওর ভাইয়ের জন্য, যে তুই শুধু এইটুকু বল 12:30 নয় 11:30, দেখ দের উইল বি এ সি চেঞ্জ, যদি করা যেতে পারে। তো এভাবে ভাবা যেতেই পারে আর কি। সাধারণত আমরা দেখি যে যখন কোনো রাজ্যে ভোট হচ্ছে, বিধানসভার ভোট বা লোকসভা ইলেকশন যখন চলে, সেই সময় একটা ব্যাপক রদবদল হয়। ইদানিংকালে আরও বেশি হচ্ছে, বিশেষ করে যেসব জায়গায় ধরুন কেন্দ্রে যে দলের সরকার, রাজ্যে সেই দলের সরকার নেই, সেক্ষেত্রে পুলিশে বা আমলাদের মধ্যে ব্যাপক একটা রদবদল হচ্ছে। এইটা আপনি কিভাবে দেখেন? মানে এটা হওয়া উচিত না উচিত না? এটা কি মানে সেই কেন্দ্রীয় সরকারের নিজেদেরই অফিসারদের ওপর বিশ্বাসের অভাব? না, আমি এইভাবে বলবো না। আমি প্রথমে একটা জিনিস বলি যে আমাদের কিছু কাজ আছে, উচিত বা অনুচিতের সঙ্গে সঙ্গে যেটা চলে সেটা হচ্ছে পারসেপশন অ্যাবাউট দ্যাট ওয়ার্ক। যেমন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে টিচারদের কি ছাত্রদেরকে কান ধরে দাঁড় করিয়ে রাখা উচিত, কি 2-4 ঘা বেত মারা উচিত, না, এইখানে আপনার উত্তর স্ট্রেট হচ্ছে অনুচিত। আজকের বিজ্ঞান বলছে, মনোবিজ্ঞান বলছে যে এটা করা উচিত নয়। কিন্তু পারসেপশনটা কি? মারধর তো স্কুল থেকে উঠেই গেছে, ছেলেরা টিচারদের মানবে কেন? সো দ্যাট ইজ দ্য পারসেপশন। এইবারে ইলেকশনে এই ট্রান্সফারের কথা আসি। আপনি বলুন, ধরুন আমি একজন অফিসার, আমি কোনোদিন সোকল্ড ক্ষমতাবান যে পোস্টগুলো, লাইমলাইটে থাকা পোস্ট ইত্যাদি পাইনি, টুকটুক টুকটুক করে এধার ওধার কাজ করে করে বাইরে নিয়ে নিয়ে চাকরি করছি। দুম করে আমি হঠাৎ একদিন শুনলাম যে আমাকে এসপি একটা জেলার করে দেওয়া হলো। আমি কিন্তু জানি যে 1.5 মাস বাদে আমার কপাল যদি সবচেয়ে ভালো হয় তাহলে আমি আগের জায়গায় ফিরবো, নাহলে আরও কোনো বাজে জায়গায় চলে যাব। খুঁজে খুঁজে দেখা হবে যে আমার বাড়ি মধ্যমগ্রামে হলে আমাকে শিলিগুড়ি পোস্টিং করে দেওয়া হবে। তাহলে কি আমি ওই 1.5 মাস সত্যিই প্রোঅ্যাক্টিভলি, ইন্ডিপেন্ডেন্টলি, নিরপেক্ষভাবে আমি কাজটা করব, নাকি আমি এমনভাবে কাজটা করার চেষ্টা করবো বাবা ইলেকশন কমিশনও যেন অসন্তুষ্ট না হয় আর পলিটিক্যাল পার্টিও যেন অসন্তুষ্ট না হয় যারা গভর্নমেন্টে আছে। এর সঙ্গে পারসেপশন যদি থাকে যে এই গভর্নমেন্টই থাকবে, তো দাঁড়াই করবো না। আবার উল্টো দিকেও আমরা দেখেছি নির্বাচিত যে অফিসার এসপি হয়েছে সে ভেবে নিয়েছে যে অন্য গভর্নমেন্ট চলে আসবে, অন্য পার্টি, এবং তখন নির্লজ্জভাবে তাদের হয়ে কাজ করতে শুরু করে দিয়েছে, বিরোধী পক্ষের হয়ে। সুতরাং পুরো জিনিসটা একটা পারসেপশনের জায়গায় আছে। এই পারসেপশনের আবার একটা পজিটিভ দিক আছে, সেটা কি? একদম সাধারণ মানুষদের প্রতি আলোচনাটা হয় ইলেকশন কমিশন কিন্তু খুব স্ট্রিক্ট, ইলেকশন কমিশন কিন্তু সাসপেন্ড করে দিচ্ছে, ইলেকশন কমিশন এটা করছে ওটা করছে। ভাই সাসপেনশন কাকে বলে? সাধারণ মানুষের সেই জ্ঞানের জায়গাটাই আমরা রাখিনি, যেখানে সাসপেনশন ইজ নট এ পানিশমেন্ট। 1.5 মাস বাদে যখন এই সরকার গভর্নমেন্টে ফিরে আসবেন তখন এক মুহূর্তের মধ্যে সাসপেনশন উঠে যাবে, তদন্তে দেখানো হবে যে না, কোনো অন্যায় করেননি এবং তার ঠিক জায়গায় পোস্টিংটা হয়ে যাবে। সুতরাং কী লাভ?
এইটা করে সত্যিকারের কি লাভ হয়? হ্যাঁ, একটা জনগণের কাছে বার্তা দেওয়া হয় যে আপনারা নিশ্চিন্তে ভোটটা দিতে আসুন, এই দেখুন ইলেকশন কমিশনের কিন্তু অনেক ক্ষমতা রয়েছে, ইলেকশন কমিশন কিন্তু এটা করতে পারে সেটা করতে পারে। কিন্তু সচেতন জনতা যদি এটা ভাবে ভাই এটা তো তুমি করলে, তারপর ইলেকশন শেষ হয়ে যাওয়ার পরে তো সেই তো আমরা পুনর্মূর্ছিকা ভাবো, তাহলে আমরা কোথায় যাব? সুতরাং নতুন করে ভাবা দরকার আছে যে পুলিশকে তো বেসিক্যালি ইলেকশন কমিশনের উদ্দেশ্যটা কি? দুটো, একটা মানুষের মনে পারসেপশন তৈরি করা, ইলেকশন কমিশন কঠোর, আর একটা হচ্ছে পুলিশকে নিরপেক্ষ করা। তো পুলিশকে নিরপেক্ষ কি এইভাবে দুজন তিনজন অফিসারকে সরিয়ে দিয়ে সত্যিই করা যাচ্ছে? গত 5 বছর 10 বছরের অভিজ্ঞতা কি তাই বলে? আই থিঙ্ক ইলেকশন কমিশনের উচিত এবার ভালো করে বসে ব্যাপারটা ভাবা যে সত্যি করে কিভাবে পুলিশকে নিরপেক্ষ করতে হবে, এবং সেটার উত্তরটা কোথায় আছে জানেন? গোটা দেশ জুড়ে সব রাজনৈতিক দল যখন যখন শাসন ক্ষমতায় থাকবে তখনই যদি তারা মনে করে যে তারা পুলিশকে ইনফ্লুয়েন্স করবে না, তাহলে ইলেকশন কমিশনের এত কিছুর দরকারও হবে না, পুলিশ নিজেই নিরপেক্ষ কাজ করবে। কিন্তু যতদিন পর্যন্ত শাসক দল মনে করবে আমরা শাসন করব, শাসনের একমাত্র যন্ত্র হচ্ছে পুলিশ, অতএব সেই পুলিশকে তাকে নিয়ন্ত্রণ করতেই হবে, এবং সেই যদি নিয়ন্ত্রণ করতে থাকে তাহলে কোনো দিন সেই পুলিশ নিরপেক্ষ কাজ করতে পারবে না, যাই পরিবেশ আপনি তৈরি করুন। আচ্ছা, এটা কি প্রথা যে ইলেকশনের সময় যখন রদবদলটা হচ্ছে সেটা ওইটুকু সময়ের জন্য, আবার তারপরে চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, আচ্ছা, একদমই চেঞ্জ হয়ে যাবে এটা তারপরে। পুরোপুরি মিনিংলেস ব্যাপার। অ্যাবসলিউটলি, আমি মিনিংলেস বলবো না, আমি বলবো নন এফেক্টিভ। নন এফেক্টিভ। যে উদ্দেশ্যে করছেন আপনি, হ্যাঁ একটা উদ্দেশ্য সাধিত হচ্ছে, যে অনেক সাধারণ মানুষ বিশ্বাস করছে যে ইলেকশন কমিশন কিন্তু খুব করার, এবার ভোটটা ঠিকঠাক হবে চদি। হয়তো অনেক মানুষ সত্যি করে ভোটটা দেবেন, ভোটটা দেওয়ার মতো নির্ভরতাও পাবেন, যেমনভাবে সিএপিএফ যখন রুট মার্চ করে রাস্তা দিয়ে, তখন মানুষ একটু সাহস পায়, যাক এরা তো ঘুরছে ইত্যাদি। কিন্তু এফেক্টিভ নিরপেক্ষ পুলিশিং যদি আপনাকে পেতে হয়, তাতে এই ধরনের ট্রান্সফার মোটেই আমার মনে হয় না খুব বেশি এফেক্টিভ। আচ্ছা, একটা প্রশ্ন যেটা আমার মানে মনে আসে সব সময়, কাউকে কখনো জিজ্ঞাসা করার সুযোগ ঘটেনি, আজকে আপনাকে যখন সামনে পেয়েছি জিজ্ঞাসা করছি। ভারতবর্ষের সব রাজ্যে কি পুলিশের যে বেতন পরিকাঠামো সেটা এক কি নাকি আলাদা আলাদা? না না না, এক নয়, আলাদা আলাদা আলাদা, কাছাকাছি হয়তো আছে, আলাদা বিভিন্ন ধরনের অ্যালাউন্স ওটা অ্যালাউন্স। দেখুন এখানে একটা মজার ব্যাপার আছে, এর সঙ্গে সঙ্গে ধরুন আর্মির কথাটা তুলনা করা যায়। আর্মি অনেক কিছু পায়, পুলিশ পায় না। আমি আর্মিকে ডিগ্লোরিফাইও করছি না, পুলিশকেও এক্সট্রা গ্লোরিফিকেশন নিয়ে যাচ্ছি না। আমি মনে করি যে আর্মিরও তো অনেক লোক ধরুন অফিস কাছারিতে কাজ করে, ধরুন তার চাকরি জীবনে দুবার মাত্র যুদ্ধ হলো, সেই দুবারও সে অফিসেই কোনো রকমে থেকে গেল, তাহলে তার সারা চাকরি জীবনে তো ওয়ারফ্রন্টে যেতে হলো না, বা যখন যখন গেল তখন তখন তো সেখানে শান্তিপূর্ণ অবস্থা। তাহলে আমরা যদি এইভাবে জিনিসটাকে চিন্তা করি যে যখন যখন আর্মি বা পুলিশ যে কেউ ঝুঁকিপূর্ণ জায়গায় কাজ করবে তখন তখন বরং তাকে একটা রিস্ক অ্যালাওয়েন্স দিই, আর যখন সে কলকাতার অফিসে বসে কাজ করবে তখন সে সেরকম মাইনে পাবে। তাহলেই তো এই প্যারিটিটা এসে যায় যে তুমি যতদিন পর্যন্ত রিস্কের জায়গায় কাজ করছো, ইয়েস গভর্নমেন্ট ইজ দেয়ার টু গিভ ইউ সাফিসিয়েন্ট সেফটি অ্যালাউন্স, তোমার ফ্যামিলিকে রিকভার করার জন্য সুযোগ দেবে, হেভি ইন্স্যুরেন্স থাকবে তোমার। ধরুন মহাবিষ্ট এলাকায় কেউ কাজ করছে, হ্যাঁ হেভিলি ইন্স্যুর থাকা উচিত, যে কোনো সময় মরে যাবে। কিন্তু সেই লোকটাই যদি কলকাতা অফিসে কাজ করে, এমনকি আমি এটাও বলবো শুধু অফিস না, টাস্ক বেসড হোক, তুমি যখন তাকে কলকাতার মধ্যে, ধরুন এই বিধাননগরে আপনার এনকাউন্টার হয়েছিল, পাঞ্জাবি একজন টেররিস্টকে পুলিশ মেরেছিল, ওই এনকাউন্টারের জন্য এক্সট্রা অ্যালাওয়েন্স থাকুক, এক্সট্রা ইন্স্যুরেন্স থাকুক, ওটা অফিসে বসে কাজের রিস্কের সঙ্গে সমান নয়। তাহলে ইভেন টাস্ক বেসিসে, ইভেন কাজ বেসিসেও তার রিস্ক অনুযায়ী আমরা কিন্তু ভাবতে পারি যে আমার সেই অফিসারকে কীভাবে আমি সাপোর্টটা দেব। তো এটা কি অনেকটাই মানে স্ট্র্যাটেজিক বা অপারেশনাল ডিফিকাল্টিজের জন্য করা হয় না? কিসের অপারেশনাল ডিফিকাল্টিজ? এটা তো ঠিক করবেন সুপিরিয়র অফিসাররা, তারা লিখবেন যে ইয়েস, ধরুন আমি একটা গ্রেডেশন করলাম, যেখানে টেররিস্ট একজন, তার সঙ্গে এনকাউন্টার হচ্ছে, যেখানে একজন ডাকাতের সঙ্গে এনকাউন্টার হচ্ছে, যেখানে একজন ইন্টারন্যাশনাল টেররিস্ট লোক কাসাবের সঙ্গে এনকাউন্টার হচ্ছে, এই তিনটে ক্ষেত্রেই কি পুলিশ মারা গেলে 10 লাখ টাকা পাবে? ইজ ইট জাস্টিফাইড? একটা কাসাব দু হাতে দুটো AK-47 বা MI-7 নিয়ে দুমদুম করে গুলি করছে, সেখানে একজন পুলিশের সিনিয়র অফিসার মরে যাচ্ছে, সেটাও যা রিস্ক, একটা ডাকাতের সঙ্গে এনকাউন্টারও তাই রিস্ক।
একটা নর্মাল গুন্ডার সঙ্গে একটা পলিটিক্যাল গুন্ডার সঙ্গে এনকাউন্টারও কি তাই রিস্ক? নিশ্চয়ই তা তো হতে পারে না। রিস্কেরও গ্রেডেশন বলছে। এবারে সেই গ্রেডেশন তো সুপ্রিম অফিসারই করতে পারবেন, তারাই তো সার্টিফাই করবেন ইয়েস ইট ইজ হাই রিস্ক ছিল। তো জানি না, এভাবে ভাবনা চিন্তা হয়তো আস্তে 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 আসবে আরও। আর আর্মির ক্ষেত্রেও তো অনেক রকম সুযোগ সুবিধা আছে, মানে আর্মি এবং পুলিশ দুজনেই তো লাইফ রিস্ক নিয়ে কাজ করে দুটো ক্ষেত্রেই। কিন্তু আর্মি যা যা সুযোগ সুবিধা পায় সমস্ত দিক দিয়ে, মানে তার ফ্যামিলি বলুন বা আরও নানা বিভিন্ন ক্ষেত্রে আর্মিদের জন্য যে রিজার্ভেশন থাকে সমস্ত ক্ষেত্রে, পুলিশের কি সেই সব সুযোগ সুবিধাগুলো আছে? না, আমি মনে করি আর্মি থাকা উচিত, ঠিক আছে না, আর্মি তো থাকা উচিত, হ্যাঁ। পুলিশেরও কি থাকা উচিত না? নিশ্চয়ই, আমি যদি ওই লেভেলেও না হয় কিন্তু অনেকটাই এসকালেটেড হওয়ার জায়গা আছে। আজকে একটা পুলিশের ছেলেকে মেদিনীপুর থেকে যখন 11-12 ভর্তি করতে আসছে তখন কলকাতার বিখ্যাত ইংলিশ মিডিয়াম স্কুল রিজেক্ট করছে, আমি নেব না, মানে তাকে গভর্নমেন্ট ট্রান্সফার করেছে ভাই। দরকার হলে তুমি ছেলেটির অ্যাডমিশন টেস্ট নাও, সে যদি বোকা হয় গাধা হয় নিও না, কিন্তু সে যদি তাতে পারে তাহলে তুমি আমি নেবই না। এটা কী করে সম্ভব? এর জন্য কোনো কোটা নেই? কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু কোনো কোটা নেই, সবটাই আনঅফিসিয়াল চলতে থাকে। আমি একটি মেয়ের জন্য একটি স্কুলে পার্সোনালি বলতে গিয়েছিলাম অ্যাজ ডিসি, স্বনামধন্য ভদ্রমহিলা, আমাদের কলকাতার সোশ্যাল লাইফে বিরাট বিখ্যাত। তিনি আমাকে জিজ্ঞেস করলেন সবটা শোনার পরে যে এই মেয়েটি কি পুলিশের ফ্যামিলির কেউ? আমি বললাম যে না। তাহলে কি করে এর বাবা? আমি বললাম ব্যবসা করে। ব্যবসা করেন, ব্যবসাটা আমি বলিনি এই জন্য যে সেই ব্যবসাটাও কলকাতার 2-3টে ব্যবসার মধ্যে একটা। হি ইজ নাও অ্যান ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। এই সময় আমি 10 বছর আগের কথা বলছি। আমাকে পরিষ্কার বললেন আপনার পুলিশের ফ্যামিলির কেউ যদি থাকে সেদিন এসে কথা বলবেন, তখন কথা বলবো। আমি তো পাল্টা জিজ্ঞেস করতে পারতাম যে আপনি পুলিশকে এই অ্যাডভান্টেজ দিচ্ছেন কেন? আমি তো যে কারণে বলতে এসেছি সেটা জেনুইন ছিল, তো আপনাকে তো এটা দিতে বলা হয়নি। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি পরে ভাবলাম যে আমার পুলিশের লোকেদের জন্য তো পুলিশরা এসে আমাকে বলে স্যার একটা চিঠি করে দিন। আমি কত চিঠি করেছি এই কলেজকে, এই স্কুলকে, যে একে যদি একটু হেল্প করা যায় ভালো হয়। কখনো তারা করেছেন, কখনো চিঠি রিজেক্ট করে দিয়েছেন, কারণ তারা জানেন যে আমরা ডিসি চিঠি নেবো কেন, মানবো কেন, আমরা সিপির চিঠি মানি, কখনো সিপির চিঠিও মানি না, তার উপরে চিঠি মানি। তো দ্যার ইজ নো স্পেসিফিক ফর্মুলা, নাথিং যে আমার পুলিশের লোকের জন্য এই হাসপাতাল, এই বেড, এই কিছু, সবটা করি আমরা আমাদের পার্সোনাল যোগাযোগে, সমস্ত কিছু। শেষ প্রশ্ন, অনেক কিছু জানলাম আর গল্পের তো শেষ নেই, অনেক গল্প আছে, কিন্তু একটা কৌতূহল আছে। ইদানিংকালে আমরা দেখছি যে প্রাক্তন পুলিশ কর্তারা বা প্রাক্তন আমলারা তারা সব রাজনীতিতে যোগদান করছেন, নির্বাচনে দাঁড়াচ্ছেন। আপনার এরকম কোনো ইচ্ছা আছে? না, আমার কোনোভাবে ইচ্ছা নেই, কোনো রাজনৈতিক এতেও ইচ্ছা নেই, এমনকি সরকারি কোনো পদের অফিসার অন স্পেশাল ডিউটি হওয়ারও কোনো ইচ্ছা নেই। কিন্তু রাজনৈতিক ক্ষমতা ছাড়া কি সিস্টেমকে বদলানো যায়? হ্যাঁ যায়, কিন্তু সেই তত্ত্বের মধ্যে না গিয়ে আমি প্রথম একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি যদি জানি যে আমি রিটায়ারমেন্টের 2 মাসের মধ্যে লোকসভা বা রাজ্যসভার এমপি হতে পারবো, অথবা বিধানসভার ইলেকশনে দাঁড়াতে পারবো এবং জিততে পারবো, এমনকি সেই বিধানসভার ইলেকশনে দাঁড়ানোর জন্য আমি রিজাইন করছি, নট দ্যাট যে আমার চাকরি রিটায়ারমেন্ট হয়েছে, আমি চাকরি থেকে রিজাইন করে দাঁড়াচ্ছি, তাহলে কি আমি চাকরিটা নিরপেক্ষভাবে করতে পারবো? পুলিশ ছেড়ে দিন আপনি, পুলিশ অফিসার, আইএস অফিসার, আইআরএস অফিসার, কমার্শিয়াল ট্যাক্স অফিসার, জাস্টিস, এরা সবাই তো চাকরি শেষ হওয়ার পরের দিন, তারপরের দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাসের মধ্যে একটা করে ক্ষমতাশীল জায়গায় চলে যাচ্ছেন, যেখানে সরকারের একটা কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ বা মদত আছে। এই যদি হয় তাহলে কি আমি চাকরির শেষ দিন পর্যন্ত নিরপেক্ষ থাকতে পারবো? আমরা দেখছি জাস্টিসরা চাকরির শেষ দিনে রায় দিচ্ছেন চূড়ান্ত সরকার পক্ষের, এবং তার 2 মাসের মধ্যে তারা একটা বড় পোস্টে চলে যাচ্ছেন। তো এটা তো অদ্ভুত ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতিটা ঠিক করতে হবে তো যারা এমপিএমএলএ আছেন তারাই, যারা লেজিসলেটিভে আছেন, যারা আইন প্রণয়ন করেন তারাই ঠিক করবেন যে কী করবেন। তারা যত বেশি এগুলো করবেন তত বেশি পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকবে না, খুব স্বাভাবিক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে এসে অনেক কিছু আপনি শেয়ার করলেন। আর আমাদের দর্শকদেরও অনুরোধ করব, আমি জানি যে অনেকের অনেক উনি অনেক জায়গায় আমাদের অ্যাকচুয়ালি উস্কে দিলেন যাকে বলা যায় আলোচনাগুলোকে, সেই আলোচনাগুলো আসতে থাকুক, নেগেটিভ পজিটিভ যাই হোক আসুক।
গঠনমূলক হোক। আমরাও আপনাদের থেকে সবসময় শিখি, আরও শিখব। আর স্যারের কাছ থেকে আজকে যেগুলো শুনলেন সেগুলো আপনাদের সকলেরই জানা ঘটনা, কিন্তু তাও একটু ভেতরের খবর তো আপনারা আজকে পেলেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেল দেখার জন্য। নমস্কার। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ রইল যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটা ফলো করবেন। আর আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন কমেন্ট সেকশনে। ফিডব্যাক নিয়ে আমরা আমাদের কাজটাকে আরও ভালো করার চেষ্টা করব। নমস্কার।